রিংটা শুরু করি। রেকর্ড হচ্ছে। হুম, ঠিক আছে। আজকে আমরা যেটা করব এটা হচ্ছে, আমি গতদিন বলছিলাম যে এই সপ্তাহ থেকে আমরা ওই যে এই সপ্তাহে আমরা হচ্ছে আমাদের একটা পেপার দিছিলাম, আরএসসি অ্যাডভান্স এর একটা পেপার। তো সেই পেপারটা নিয়ে আজকে আমরা ডিটেল একটু ডিসকাস করব। এটা হচ্ছে আমার একটা আন্ডারগ্রেড থিসিস স্টুডেন্টের সাথে একটা কাজ ছিল সেটা। তো এই পেপারটাতে আমরা যেটা দেখছি একটা ট্যান্ডেম সোলার সেল, এবং এটা ডিসকাস করার একটা কারণ হচ্ছে আপনারা একটা হচ্ছে আপনারা এমনি ওভারঅল জানতে পারবেন, আর একটা হচ্ছে যেহেতু আপনাদের একটা ট্যান্ডেম সোলার সেলের সিমুলেশন প্রজেক্ট আছে, তো এখান থেকে আপনারা ইনফরমেশন গুলো বুঝতে পারবেন যে কেন সিলেক্ট করা হয় কোনো ম্যাটেরিয়াল বা কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, তো এটার মানে শর্ট টাইটেলটা হচ্ছে যে প্লাজমোনিক ন্যানোরোড এনহ্যান্সড লেড ফ্রি সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইড, এটা হচ্ছে পেরোক্সাইড ম্যাটেরিয়াল। আর সিলিকন হেটারোজাংশন ট্যান্ডেম সোলার সেল। আচ্ছা, তো সিলিকনটা হচ্ছে বটম অ্যাবজর্বার। এটা হচ্ছে প্রাইমারি বটম অ্যাবজর্বারটা হচ্ছে সিলিকন, বাট এটা হেটারোজাংশন মানে হচ্ছে এখানে আরো গ্যালিয়াম অ্যান্টিমোনাইডও আছে এবং অ্যামরফাস এবং ক্রিস্টালাইন দুই টাইপের সিলিকন ইউজ করা হয়েছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে একটা হেটারোজাংশন বটম সেল। আচ্ছা, তো এটা ছিল আমার পেপারের যে টাইটেলটা, এটা হচ্ছে ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ এ প্লাজমনিক ন্যানোরড এনহ্যান্সড লিড ফ্রি ইনঅর্গানিক প্যারোক্সাইড সিলিকন হেটারোজাংশন ট্যান্ডেম সোলার সেল এক্সিডিং দ্য শকলি কুইজার লিমিট। আচ্ছা, তো আজকে আমরা মেনলি যে ফোকাসটা থাকবে যেটা লেকচারে, সেটা হচ্ছে আমরা রিসার্চের মোটিভেশনটা কি, টেকনোলজি কনটেক্সটটা কি ছিল এটার। এটা মানে হচ্ছে জেনারেল সবগুলা সোলার সেল রিসার্চের জন্য এটা খাটবে। তারপর হচ্ছে আমরা ডিভাইস আর্কিটেকচার এবং ম্যাটেরিয়াল চয়েস নিয়ে কথা বলবো, যে আমরা কেন এই ডিভাইস আর্কিটেকচারটা কিভাবে সিলেক্ট করলাম, কিভাবে ম্যাটেরিয়াল গুলো চুজ করলাম সেটা। তারপরে আমরা একটু ব্রিফলি আমরা অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল সিমুলেশন মেথোডোলজি নিয়ে কিছু কথা বলবো এলুমেরিক্যালে। আচ্ছা, তারপর হচ্ছে অপটিমাইজেশন স্ট্র্যাটেজিটা, আমরা কিভাবে এই ডিভাইসটাকে অপটিমাইজ করলাম তার ডিফারেন্ট লেয়ার গুলাকে। এবং ফাইনালি হচ্ছে অপটিমাইজেশন করার পরে আমরা যে রেজাল্ট গুলা পেয়েছি এবং সেগুলো এক্সিস্টিং লিটারেচারের সাথে কিরকম কম্পেয়ার টু এক্সিস্টিং লিটারেচার কে কেমন, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যদি আমরা মোটিভেশনে আসি, তো এটা আসলে সব সোলার সেল বা সোলার এনার্জির যে মানে বেসিক মোটিভেশন যেটা ফটোভোল্টাইক সেলগুলোর, সেটা হচ্ছে যে এটা এনার্জি ডিমান্ড। হ্যাঁ, এটা হচ্ছে যে এখন ট্যান্ডেমের জন্য কেন দরকার, এটা হচ্ছে যে আমাদের আমরা জানি যে ফটোভোল্টাইকের একটা রিনিউয়েবল এনার্জি সোর্স হিসেবে এটা বেশ ভালো একটা ডিমান্ড আছে। এখন এটার মধ্যে সিলিকন টেকনোলজির একটা লিমিটেশন আছে, যে সিলিকন দিয়ে আসলে ম্যাক্সিমাম কতটুকু এফিসিয়েন্সি গেইন করা যায়। এবং এই কারণে এবং যেটা হচ্ছে যে এটা অল্টারনেটিভ হিসেবে আমরা পেরোক্সাইড ইউজ করতে পারি। বাট পেরোক্সাইড গুলার ভিতরে যে কমন পেরোক্সাইড ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলার যেগুলো হাই এফিসিয়েন্সি, এগুলোর মধ্যে আবার লেড লেড ইউজ করা হয়, তো লেডের আবার টক্সিসিটি আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলা ওভারকাম করতে হবে আমাদেরকে, যে লেড টক্সিসিটিটা কিভাবে ওভারকাম করা যায়। আর এখানে ডিভাইস কনসেপ্ট আমি আগে বললাম যে এটা হচ্ছে সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইড হচ্ছে টপ সেল, আর সিলিকন হেটারোজাংশন হচ্ছে আমার বটম সেল, গেলিয়াম অ্যান্টিমোনাইড এখানে অক্সিলারি অ্যাবজর্বার হিসেবে থাকবে। আর প্লাস হচ্ছে আমরা আরেকটা কনফিগারেশন দেখতেছি যেখানে আমরা একটা প্লাজমোনিক ন্যানোরোড ইউজ করতেছি। ঠিক আছে, একটা লেয়ার থাকতেছে অপটিক্যাল অ্যাবজর্পশন এনহ্যান্সমেন্টের জন্য, এটা হচ্ছে প্লাজমোনিক ন্যানোরোড। আচ্ছা। আচ্ছা, তো এখানে আমাদের যেটা হলো যে আসলে রিনিউয়েবল এনার্জি ডিমান্ডটা কেন, বা ফটোভোল্টাইক টেকনোলজি যদি আমি বলি, যে এখানে আসলে আমরা দেখতেছি যে আমাদের তো গ্লোবাল গ্লোবাল পপুলেশন তো আসলে গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে। সো বাই 2040 এটা হবে প্রায় 9 বিলিয়নের মতো। তো আমাদের আসলে হিউজ এনার্জি ডিমান্ড আছে এখন। এই হিউজ এনার্জি ডিমান্ডটাকে ওভার মিট করার জন্য আমাদের যে প্রাইমারি যে ইয়েটা মানে এনার্জি প্রোডাকশনের জন্য আমরা যে আহ, ইয়াটা ইউজ করি, সোর্সটা ইউজ করি, এটা হচ্ছে ফসিল ফুয়েল। বাট ফসিল ফুয়েল হচ্ছে লিমিটেড রিজার্ভ, এবং এটা আরো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, যেমন হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিট করে, যেমন কার্বন ডাইঅক্সাইড ইমিট করে, এবং সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এফেক্ট দেখা যায়। তো এই সকল কারণে আসলে আমাদের ফসিল ফুয়েলের অল্টারনেটিভ চিন্তা করা উচিত। এখন এই ফসিল ফুয়েলের অল্টারনেটিভ হিসেবে যেটা আসতেছে সেটা হচ্ছে আসলে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যেমন সোলার এনার্জি। আসলে সোলার এনার্জি আসলে ইনডিরেক্টলি বলতে গেলে উইন্ড এনার্জি বলেন বা অন্য যে কোনো ধরনের বায়োমাস, সবই আসলে ইনডিরেক্ট ম্যানিফেস্টেশন অফ সোলার এনার্জি। এই সোলার এনার্জিটাকে আবার যে সকল টেকনোলজি গুলা দিয়ে আমরা মানে হারভেস্ট করতে পারি,
এই সোলার এনার্জি হারভেস্টিং টেকনোলজি গুলোর ভিতরে মোস্ট রিলায়েবল এবং কমার্শিয়ালি ভায়াবল হচ্ছে ফটোভোলটাইক টেকনোলজি। তো এটা মডুলার, এটা আপনি চাইলে আস্তে আস্তে মানে মডিউল বাই মডিউল অ্যাড করে আপনি চাইলে একটা বিগ অ্যামাউন্ট অফ সোলার এনার্জি কনভার্সন করতে পারেন। এবং এটা স্ট্যাটিক, নো মুভিং পার্ট। এবং এটা হচ্ছে যে এটা কমার্শিয়ালি এটা ভায়াবল, কারণ সেটার কস্টটা র্যাপিডলি ডিক্রিজ করতেছে পার ওয়াট। ঠিক আছে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে তাহলে এই যে ফটোভোলটাইকের ডিমান্ড আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এখন এক্সিস্টিং টেকনোলজি যেটা আছে ফটোভোলটাইক সেটা হচ্ছে বেসিক্যালি সিলিকন। ঠিক আছে। এখন সিলিকনের যে সমস্যাটা হচ্ছে, অ্যাকচুয়ালি সিলিকনের সমস্যা বলতে আসলে এটা যে আগে আমরা বলি যে এটা ইয়াটা হচ্ছে যে এটা অ্যাবান্ডেন্ট। এটার সুবিধাটা হচ্ছে কমার্শিয়ালি ইকোনমিক্যালি চিন্তা করলে এটা সিলিকন হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল, এটা ইজিলি পাওয়া যায়, এটা নন টক্সিক এবং স্টেবল। তবে এটার ব্যান্ড গ্যাপটা ডিরেক্ট না ক্রিস্টালাইন সিলিকনের ক্ষেত্রে। এই জন্য হচ্ছে যে ওয়েফারটা থিকনেস অনেক বেশি লাগে, কারণ এটা অ্যাবজর্পশন এত স্ট্রং না, এটা উইক অ্যাবজর্বার। আর একটা যেটা হচ্ছে যে এটা যদি আমরা থিওরিটিক্যাল লিমিট দেখি, শকলিগোজার লিমিট, যেটা আমি লেকচার টুতে আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন, কারণ গত সপ্তাহে আপনাদের লেকচার টু পড়ার কথা ছিল। তো লেকচার টুতে আমরা দেখছি যে একটা সিঙ্গেল জাংশন সোলার সেলের যে শকলিগোজার লিমিটটা, এটা ব্যান্ড গ্যাপের সাথে ভেরি করে, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে অ্যারাউন্ড 33%, এবং ব্যান্ড গ্যাপটা অ্যারাউন্ড 1.4 ইলেকট্রন ভোল্ট। সো এখানে যদি আমরা দেখি যে সিলিকনের জন্য, তাহলে সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 1.12। সো এই রেঞ্জে আমার শকলিগোজার লিমিটটা হচ্ছে 29.4%, এবং এটা হচ্ছে M1.5 গ্লোবাল স্পেকট্রামের জন্য। এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে সিলিকন ইজ ভেরি ক্লোজ টু দি থিওরিটিক্যাল লিমিট। মানে এখন আমরা প্র্যাকটিক্যালি যা অ্যাচিভ করছি এটা ভেরি ক্লোজ টু থিওরিটিক্যাল লিমিট। সো মানে এখানে আসলে আর বেশি কিছু অ্যাচিভ করার মতো নাই। সো মানে এখানে হচ্ছে আমরা আসলে এটার অলরেডি এটার মানে ম্যাক্সিমাম পসিবল পারফরমেন্সের কাছাকাছি চলে আসছি। সো আমাদের আসলে এখন মাল্টিপল জাংশনে যেতে হবে যদি আমি ফার্দার ইমপ্রুভমেন্ট চাই। এবং এখানে একটা পেপার আছে, এই পেপারটা আমি আপনাদের লিটারেচারের যে লিঙ্কটা আছে ওটার ভিতরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো এখানে আমরা দেখতেছি যে সিঙ্গেল জাংশন, এখন যদি আমরা আস্তে আস্তে নাম্বার অফ জাংশন বাড়াই, তাহলে এই যে শক্লিগোজার লিমিটটা এটা কতটুকু ইনক্রিজ করে। হ্যাঁ। এবং এখানে বেশ কিছু অ্যাজাম্পশন আছে যে আসলে বটম সেলটা কি ধরা হয়ে গেছে, এবং সেক্ষেত্রে কি আমরা আনকনস্ট্রেইন বলতে আসলে এখানে কিছু মানে হয়তো রিকমেন্ডেশন গুলা কিছু রিল্যাক্স করে দিচ্ছে যে অজে সক্রেটিক হল। তো এই ব্যাপারটা পড়েন, পরে দেখেন একটু। তো এখানে ওভারঅল যেটা হচ্ছে যে আমরা যদি ডাবল জাংশন নেই, তাহলে অ্যারাউন্ড আমরা 45% মতো পাবো। ঠিক আছে। এর বেশি কিন্তু আসলে সকল লিমিট দিয়ে পাওয়া পসিবল না, যদি আমার একটা বটম বটম সেলটা, এখানে অবশ্য বলা হয়েছে যে বটম সেলটা হচ্ছে সিলিকন বা এরকম। ঠিক আছে। তো তাহলে আমাদের সিঙ্গেল জাংশনের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে এটা এটা দুইটা সমস্যা। একটা হচ্ছে যে এটা যেহেতু একটা সিঙ্গেল ব্যান্ড গ্যাপ আছে তার, তো এটা হচ্ছে ওই হাই এনার্জি ফোটন গুলাকে ওয়েস্ট করে। এটা আসলে সব সোলার সেলের জন্য অ্যাপ্লিকেবল, যে হায়ার এনার্জি ফোটন গুলা একটা সোলার সেল ক্যাপচার করতে পারে না। তো এই জন্য যেটা হয় যে এই ফোটন গুলা ওয়েস্ট হয় থার্মালাইজেশন লস হিসেবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সাব ব্যান্ড গ্যাপ ফোটন যেটা, সেটা হচ্ছে অ্যাবজর্ব হয় না। এটা তো স্বাভাবিক যে সাব ব্যান্ড গ্যাপে যেগুলো থাকবে এগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবে না। ট্যান্ডেম অ্যাপ্রোচ যেটা করে যে এখানে আসলে মাল্টিপল ব্যান্ড গ্যাপ থাকবে। তো মাল্টিপল ব্যান্ড গ্যাপ থাকলে যে সুবিধাটা, যে এটা আসলে এক একটা ব্যান্ড মানে এক একটা সেল, টপ সেল এবং বটম সেল হচ্ছে একটা সার্টেন ব্যান্ড গ্যাপ রিজনে তারা অ্যাবজর্ব করবে। তো এটা হচ্ছে যে যেমন টপ সেলটা ইউজুয়ালি ব্যান্ড গ্যাপটা থাকে হচ্ছে 1.5 থেকে 1.9 ইলেকট্রন ভোল্ট। এবং এইটা এটা এটা মেইনলি ভিজিবল স্পেকট্রামটা, যে আমার সোলার সেলের যে স্পেকট্রাম আছে যে ভিজিবল পোর্শনটা, মানে যেটা হচ্ছে আমার মানে কি বলি, ভিজিবল বলতে 400 to 700 ন্যানোমিটার রেঞ্জে, এটাকে সে এফিসিয়েন্টলি অ্যাবজর্ব করে। হ্যাঁ। আর বটম সেল যেটা করে সেটা হচ্ছে যে নিয়ার ইনফ্রারেড বা আরো লো এনার্জি ফোটন যেগুলো আছে, যেটা হচ্ছে সিলিকন যদি ইউজ করি, তাহলে এটা নিয়ার ইনফ্রারেড রিজনের স্পেকট্রামটাকে ইয়া করবে, মানে অ্যাবজর্ব করবে বা ইউটিলাইজ করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে টেনডেম থেকে আমার বেটার স্পেকট্রাল ইউটিলাইজেশন আসতেছে। এবং এখান থেকে আমরা অবশ্যই তাহলে সিঙ্গেল জাংশনের শর্টলিকুইজার লিমিটটা আমরা ওভারকাম করতে পারি। আচ্ছা, এখন পেরোভস্কাইট কেন আমরা চুজ করতেছি? পেরোভস্কাইটের যে জেনারেল ফর্মুলাটা, এটা হচ্ছে লেটিস, মানে আপনি যদি একটা লেটিস স্ট্রাকচার দেখেন তাহলে এটা হচ্ছে ABX3। ABX3 তে এ অ্যাটমটা হচ্ছে অর্গানিক বা ইনঅর্গানিক ক্যাটায়ন ক্যাটায়ন হতে পারে। তবে নর্মালি যেগুলো ইউজ করে এগুলো হচ্ছে সিজিয়াম, মিথাইল অ্যামোনিয়াম বা ফরমামিডিনিয়াম। আচ্ছা, ফরমামিডিনিয়াম। আচ্ছা, যাই হোক।
তারপর হচ্ছে মেটাল ক্যাটায়ন, বিটা হচ্ছে একটা মেটাল ক্যাটায়ন হতে পারে, লেড হতে পারে, তারপর হচ্ছে টিন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে। আর এক্সটা হচ্ছে একটা হ্যালাইড, যেমন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এটা আসলে একটা, সো পেরোক্সাইড আসলে কোনো স্পেসিফিক একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল না, একটা গ্রুপ অফ ম্যাটেরিয়ালের কম্পোজিশন, জেনারেল কম্পোজিশন হচ্ছে এবিএক্সি। আচ্ছা, এটা সুবিধাটা কি, কেন এটা এত মানে হট টপিক হয়ে গেল সোলার সেলের রিসার্চে? এটার কারণ হচ্ছে এটার ব্যান্ড গ্যাপটা টিউনেবল। তাহলে যেটা এখানে আমরা বিভিন্ন রকম ম্যাটেরিয়াল কম্পোজিশন পসিবল, তো এখান থেকে আমরা একটা মানে ওয়াইড রেঞ্জে একটা টিউনেবল ব্যান্ড গ্যাপ আমরা এই ম্যাটেরিয়াল চুজ করে, মানে ভেরিয়েশনের মাধ্যমে আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে যে এটার হাই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তো পেরোক্সাইড ম্যাটেরিয়াল একটা সুবিধা হচ্ছে এটা খুবই স্ট্রং অ্যাবজর্বার সোলার সোলার স্পেকট্রাম রেঞ্জে। তো এই জন্য আসলে এটা অল্প থিকনেসে এটা বেশ ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর এটা একটা সুবিধা হচ্ছে যেটা ডিফিউশন লেন্থটাও ভালো, লং হাই মোবিলিটি আছে, এবং এটা ডিফেক্ট টলারেন্ট। তো মানে এই ধরনের ডিফেক্ট গুলা যেগুলো হয় সেগুলো টলারেট করতে পারে, বিভিন্ন মানে ম্যাটেরিয়াল ডিফেক্ট। তো এই জন্য আসলে এখন যে এখন জিনিসটা হচ্ছে যে এখন তাহলে এই জন্য পিভি ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে যে সিলিকন একটা এস্টাবলিশ টেকনোলজি, এটাতে আমাদের ওয়েল নোন এবং এটাতে বেশ ভালো পারফরমেন্স অ্যাচিভ করা গেছে। মানে এটা আমরা জানি যে সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে ভালো সোলার সেল বানাইতে হয়। সেই সাথে পেরোক্সাইড হচ্ছে একটা প্রমিজিং ম্যাটেরিয়াল, যেটা নিউ টেকনোলজি রিলেটিভলি, বাট এটা একটা খুবই প্রমিজিং এবং এটা থেকে বেশ ভালো পারফরমেন্স পটেনশিয়াল আছে। তো এই জন্য যেটা করে ইন্ডাস্ট্রি গুলা এখন, যেটা করতেছে এটা হচ্ছে পারস্কাইট আর সিলিকনকে টেন্ডেম করে নতুন মানে টেন্ডেম সোলার সেল গুলা বাজারে আনার চেষ্টা করতেছে। ঠিক আছে, বাট এখানে যেটা হচ্ছে যে সমস্যা যেটা, এটা হচ্ছে এই যে পেরোক্সাইড যেটা এখন যে হাই পারফরমেন্স যে পেরোক্সাইড গুলো আছে, এগুলা হচ্ছে মেইনলি লেড বেসড। তো লেড বেসড হলে এবং নর্মালি অর্গানিক ইনঅর্গানিক হাইব্রিড হয়। এখন অর্গানিক লেড বেসড হলে যে সমস্যাটা হচ্ছে, যেমন এটা হচ্ছে লেড বেসড এর মধ্যে আপনি যদি দেখেন যে পেরোক্সাইডের কমন যে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম লেড আয়োডাইড। হ্যাঁ, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 1.55 ইলেকট্রন ভোল্ট। এবং এটা সমস্যা হচ্ছে যে এটা লেডটা টক্সিক, এনভায়রনমেন্টালি হ্যাজার্ড, মানে এটা এনভায়রনমেন্টালি টক্সিক যেহেতু। সো এটা ইভেন একটা 500 ন্যানোমিটার যদি মানে ফিল্ম হয়, মানে 1 মাইক্রো না, 500 ন্যানোমিটার হলে এটার ভিতর যে লেডের যে ডেন্সিটিটা, এটা হচ্ছে 1.6 গ্রাম লেড পার মিটার স্কোয়ার। তো এটা আসলে এনভায়রনমেন্টাল কনসার্ন যেগুলো, সেটা হচ্ছে যে ইন্ড অফ লাইফ যদি মডিউল ডিসপোজাল, তারপর হচ্ছে লিচিং ইনটু সয়েল এন্ড ওয়াটার, মানে এগুলো হচ্ছে সব এনভায়রনমেন্টাল কনসার্ন। তো এই জন্য আসলে এখন যেসব নিয়ে, যেমন একই একই কথা ছিল ক্যাডমিয়াম রিলেটেড সোলার সেল নিয়ে। হ্যাঁ, মাঝখানে ক্যাডমিয়াম সোলার সেল গুলো কিন্তু ক্যাডমিয়ামও কিন্তু খুবই টক্সিক ম্যাটেরিয়াল। সো এই ধরনের টক্সিক ম্যাটেরিয়াল বেসড সোলার সেল গুলো আসলে মানুষ ইউজ করে না বা অ্যাভয়েড করা ট্রাই করে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে পেরোক্সাইড হচ্ছে খুবই একটা প্রমিজিং ম্যাটেরিয়াল, বাট মানে ম্যাটেরিয়াল গ্রুপ অফ ম্যাটেরিয়াল, বাট সমস্যা হচ্ছে যে যে ম্যাটেরিয়াল গুলাতে আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি সেগুলো আবার টক্সিক, এই মানে পেরোক্সাইডের মধ্যে গ্রুপে। তো এই জন্য আমাদের এখন যে রিসার্চের যে ট্রেন্ডটা, এটা একটা হচ্ছে যে মানে টক্সিসিটি নিয়ে একটা চিন্তা আসতেছে, যে লেড ফ্রি, একই সাথে লেড ফ্রি বাট এবং ভালো পারফরমেন্স দিবে, এবং প্রিফারেবলি ইনঅর্গানিক, কারণ অর্গানিক হলে সেটার আবার লং টার্ম স্টেবিলিটি, ডিফেক্টের টলারেন্স এগুলো কম থাকে। সো এই জন্য আমরা প্রিফারেবলি ইনঅর্গানিক অল্টারনেটিভ নিয়েও চিন্তা করতেছে মানুষ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কি ফলো করতেছেন তো ক্লাস নাকি? জি স্যার। জি কারো স্যার। কোনো কোয়েশ্চেন? না স্যার। তাহলে বুঝতে পারছেন এই পর্যন্ত নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। আহ, কতজন আসছে? 14 জন। আচ্ছা, আপনারা সবাই মানে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব হচ্ছে ক্লাস শেষে। হ্যাঁ, কারণ এখন অনেকে এত আসে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি কোথায় ছিলাম, কই গেল? স্যার একটা প্রশ্ন আছে প্রজেক্টের হ্যাঁ, ব্যাপারে। বলেন। স্যার ওই যে ম্যাটেরিয়াল পেয়ার যেটা বললেন, ওটা কি হচ্ছে হুম। জেনেরিক করতে হবে? মানে যদি আমি পেরোক্সাইড এটা চয়েস করতে চাই, পেরোক্সাইডের সাথে সিলিকন চয়েস করতে চাই, তাহলে কি ওই পেরোক্সাইড ম্যাটেরিয়ালের একটা পার্টিকুলার নেম থাকতে হবে? মানে অবশ্যই। তাহলে ফর্মুলা। তো পেরোক্সাইড তো আপনি যদি, এটা তো কমন হয়ে গেল তাই না, যে এটার জন্য তো জাস্টিফিকেশন দেওয়া, মানে কি যে ওখানে কিন্তু একটা আরেকটা সার্টেন কলাম আছে, এটা বলা হচ্ছে জাস্টিফিকেশন, মানে আপনি স্পেসিফিক্যালি কেন ওই মেটেরিয়ালটাই চুজ করলেন। এখানে শুধু জেনেরিক গ্রুপ দিলে তো এটা আমি এখনই লিখে দিতে পারেন যে এখনই স্যার আমি পেরোক্সাইড ইউজ করবো। তো এরকম ফাঁকিবাজি করে লাভ হবে না। ঠিক আছে, ওই আপনাকে এক্স্যাক্টলি ম্যাটেরিয়াল বের করতে হবে।
এবং আপনি যদি মনে করেন যে আপনি দুইটা প্রপোজাল দিবেন অল্টারনেটিভ, সেটাও করতে পারেন। হ্যাঁ, তাহলে জি স্যার। আপনি লিখতে পারেন যে স্যার আমি এটা অবলিক এটা ইউজ করতে চাই, এই। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন ইয়েতে যাই। তো এই জন্য যেটা বলতেছিলাম যে লেডের টক্সিসিটির কারণে এটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি। তো এখন আমরা কেন এখানে সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইড ইউজ করলাম? সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইডটা হচ্ছে, এটা একটা ফুললি ইনঅর্গানিক পেরোক্সাইড এবং এটা লেড ফ্রি। সো এটা একটা ভালো দিক। এবং এটার অ্যাডভান্টেজ গুলো হচ্ছে, যেটা ব্যান্ড গ্যাপটা হচ্ছে ভেরি সিমিলার টু লেড মিথাইল অ্যামোনিয়াম লেড আয়োডাইডের মতো। ঠিক আছে। সো এটা টপ সেল হিসাবে, যেহেতু ব্যান্ড গ্যাপটা 1.5, সো এটা টপ সেল হিসাবে সুইটেবল উইথ সিলিকন 10 nm সোলার সেলের জন্য। আর আরেকটা হচ্ছে যে জার্মেনিয়ামটা সাবস্টিটিউট করার কারণ, মানে যেহেতু জার্মেনিয়াম আছে, সো জার্মেনিয়ামের সুবিধাটা হচ্ছে এটার ফিল্ম স্টেবিলিটিটা বাড়াচ্ছে, এটা ডিফেক্ট টলারেন্স বাড়তেছে। ঠিক আছে। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যে এটার জার্মেনিয়ামের সাথে এই অক্সাইডের একটা নেটিভ প্যাসিভেশন ফর্ম হয় ন্যাচারালি। ঠিক আছে। সো এটা আসলে এনভায়রনমেন্টাল স্টেবিলিটিটা, হিট ময়েশ্চার লাইট থেকে বেটার স্টেবিলিটি দেয়। ঠিক আছে। এবং পেরোক্সাইডের কিন্তু একটা আরেকটা সমস্যা, এটা হচ্ছে যে লং টার্ম স্টেবিলিটি। এটাও একটা কমার্শিয়াল ইউজের জন্য একটা বড় প্রবলেম, যে শুধু পারফরমেন্স ভালো হলে হয় না, এটা লং টার্মে এটা ওই পারফরমেন্সটাকে স্টেবল রাখতে হয়। নর্মালি কিন্তু যে কোনো সোলার প্যানেলই দেখবেন যে ইয়ারের সাথে সাথে, মানে লাইফ টাইমের সাথে সাথে তার পারফরমেন্স ডিগ্রেড করে। এবং এটা কিন্তু তাদের ইয়াতে লেখা থাকে, রেটিং এও লেখা থাকে, যে এটা কত বছর লাইফ টাইম আছে এবং পার ইয়ারে বা কতদিন পর পর এটা পারফরমেন্সটা কতটুকু ডিগ্রেড করবে, 5% ডিগ্রেড করবে নাকি পার ইয়ার পরে, মানে 10 বছর পরে কত পার্সেন্ট হবে। সো এই লাইফ টাইমের সাথে সাথে কিন্তু এটা ডিগ্রেডেশন হয় ম্যাটেরিয়ালের। সো এটা একটা সমস্যা, যে ম্যাটেরিয়ালের স্টেবিলিটি বা ম্যাটেরিয়ালের পারফরমেন্সটা যেন চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি যে আমরা এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইডটা ইউজ করা হচ্ছে টপ পেরোক্সাইড ম্যাটেরিয়াল, মানে পেরোক্সাইড হিসেবে টপ সেলে। আর সিলিকন হেটেরো জাংশন ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে বটম সেলে। এবং এখানে আমাদের মেইন অ্যাবজর্বারটা হচ্ছে আলট্রা থিন সিলিকন, ক্রিস্টালাইন সিলিকন, যেটা হচ্ছে 2 মাইক্রোমিটার। হ্যাঁ, এটা আমরা কেন এত স্মল থিকনেস নিলাম, কারণ নর্মালি তো আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্রিস্টালাইন সিলিকনের জন্য একটা, মানে নর্মাল সিলিকন যেহেতু উইক অ্যাবজর্বার, বাট এটার জন্য আমাদের সেই জন্য আমাদের একটা বেশ থিকার, 180 মাইক্রন থিকনেস লাগে। বাট এখানে আমরা দেখতেছি যে আমরা এখানে 2 মাইক্রন দিয়ে সেটা ওভারকাম করতে পারবো। এখন এটা কেন এটা হচ্ছে সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, সেই সাথে আমাদের একটা অক্সিলারি বটম অ্যাবজর্বার ইউজ করা হচ্ছে গ্যালিয়াম অ্যান্টিমোনাইড। গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের ব্যান্ড গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 0.72 ইলেকট্রন ভোল্ট। এবং এটা হচ্ছে যে সিলিকন যেটা অ্যাবজর্ব করতে পারতেছে না, কারণ সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.12। সো 1.12 নিচে তো সে পারবে না। সো এখানে এটাকে এই ফার্দার একটা অক্সিলারি বটম অ্যাবজর্বার ইউজ করতেছি, যেটা এনআইআর, মানে নিয়ার ইনফ্রারেড রিজনে অ্যাবজর্পশন করার জন্য এবং এটাকে বুস্ট করার জন্য। ঠিক আছে। এবং সেই সাথে আমরা আরেকটা কনফিগারেশন দেখতেছি, যেখানে হচ্ছে আমার গোল্ড প্লাজমনিক ন্যানোরোড ইউজ করা হচ্ছে। এবং এই ন্যানোরোডটা কোথায় থাকতেছে? একটা ডাইলেকট্রিক লেয়ারে, সেটা হচ্ছে সিলিকন নাইট্রাইড। এখন সিলিকন নাইট্রাইড চুজ করার সুবিধাটা হচ্ছে যে দেখেন, সিলিকন আমরা এটা আসলে দেখবো যে আমরা অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে দেখছি, বাট সিলিকন নাইট্রাইডে আমরা বেটার পারফরমেন্স পাচ্ছি। এবং সিলিকন নাইট্রাইড হচ্ছে একটা সিলিকন বেস কম্পাউন্ড। সো এটা আসলে সিলিকনের যে ফেব্রিকেশন টেকনোলজি আছে সেটার সাথে এটা কম্পিটিভ। ঠিক আছে। তো আমাদের টার্গেটটা হচ্ছে অ্যারাউন্ড 35%, যেটা 33% থেকে বেশি, মানে শক-লিভার লিমিট সিঙ্গেল জাংশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা থেকে বেশি। এবং সে সাথে এটা হচ্ছে ফুললি ইনঅর্গানিক এবং লেট ফ্রি। তাহলে আপনারা যে টেন্ডেম সেল ডিজাইন করবেন, আপনারা যদি অ্যারাউন্ড 35% দিকে আনতে পারেন, তাহলে এটা একটা বেশ ভালো একটা সোলার সেল। হ্যাঁ, মানে টেন্ডেমের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যদি ডিভাইস স্ট্রাকচারটাতে যাই, এটা আমি গতদিন আলাপ করছিলাম কিছুটা, এখন আজকে আর একটু আলাপ করি ডিটেল। সেটা হচ্ছে যে প্রথমে আমরা ডিভাইসের শুরু থেকে যদি আসি, প্রথমে আছে আমার সিলিকন ডাইঅক্সাইড। এটা হচ্ছে আমার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং হিসেবে ইউজ করা হচ্ছে, এবং সেই সাথে একটা ফিঙ্গার ইলেকট্রোড দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে টপ সেলের টপ ইলেকট্রোড, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড, এফটিও, ফ্রন্ট ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড। তারপরে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এটা হচ্ছে ইটিএল। টাইটানিয়াম অক্সাইডটা হচ্ছে ইটিএল। তারপর হচ্ছে এই যে মেইন অ্যাবজর্বার, যেটা পেরোক্সাইড, সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইড, এটা পি টাইপ। তারপর কিউপ্রাস অক্সাইডকে আমরা ইউজ করতেছি এইচটিএল হিসাবে। আচ্ছা, তারপরে আইটিওটা হচ্ছে এখানে রিকম্বিনেশন লেয়ার বলা হয় বা এটাকে টানেলিং লেয়ার বলা হয়। এটা হচ্ছে আসলে দুইটা যখন টপ সেল আর বটম সেল থাকে, যেটা হয় টপ সেল থেকে এক ধরনের ক্যারিয়ার আসে, বটম সেল থেকে এক ধরনের ক্যারিয়ার আসে। এবং এরা এই দুইটা ক্যারিয়ার এসে এখানে এসে রিকম্বাইন হয় তারা কারেন্টের কন্টিনিউটিটা মেনটেন করে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি বটম সেলে যাই,
বটম সেলের শুরুতেই আছে আমার অ্যামরফাস সিলিকন। এটা আসলে এটাও অ্যামরফাস সিলিকনটা হচ্ছে বটম সেলের ট্রান্সপোর্ট লেয়ারের মতো কাজ করবে। একই সাথে এটা অ্যাবজর্বও করবে কিছু জিনিস, বাট এটা মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা আসলে একটা ট্রান্সপোর্টে হেল্প করা, ট্রান্সপোর্ট লেয়ারের মতো। তারপরে গ্যালিয়াম অ্যান্টিমোনাইটটা হচ্ছে আমার এখানে অক্সিলারি অ্যাবজর্বার, যেটা আমি আগে বলছিলাম, যেটা নিয়ার ইনফ্রারেড রিজনের যে স্পেকট্রামটা আছে সেটাকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। তারপর ক্রিস্টালাইন সিলিকন হচ্ছে আমার মেইন বটম সেল অ্যাবজর্বার। এর সাথে অ্যামরফাস সিলিকন আছে পি টাইপ, এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আমার ব্যাক সারফেস ফিল্ডের মতো কাজ করে, এটা ট্রান্সপোর্ট লেয়ার, ব্যাক সারফেস ফিল্ড হিসেবে ইউজ করা হয় এটাকে। এটা আমরা ব্যান্ড ডায়াগ্রাম যখন দেখবো তখন বুঝতে পারবো। আর সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমার রেয়ার প্যাসিভেশন, এটা হচ্ছে আপনার রেয়ার প্যাসিভেশন ইউজ করতেছি, যে যেহেতু এখানে সিলিকন আছে, এই সিলিকনের এবং অ্যামরফাস সিলিকন তো আসলে অনেক ধরনের ড্যাংলিং বন্ড থাকে, তো এই বন্ড গুলাকে প্যাসিভেট করার জন্য আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করতেছি। এবং তারপরে হচ্ছে আমার এখানে একটা ওই যে প্লাজমনিক লেয়ার আছে, যেটা হচ্ছে সিলিকন নাইট্রাইডের ভিতরে গোল্ড ন্যানোরড। আর এটার ওভারঅল যে স্ট্রাকচারটা আছে, এটা বটম কন্ট্যাক্ট হচ্ছে সিলভারের, এবং সিলভারের আমরা এই যেখানে এক্সটেনশন দিয়ে এটাকে আমরা এই বটম সেলের সাথে কানেক্ট করছি। আচ্ছা, এখন যদি আমরা এই এটাকে যদি আমরা ভাগ করে দেখি যে মানে সেল বাই সেল, তাহলে যে এখানে যেটা বললাম, যেখানে আমরা একটু, এটা তো আগে তো ওভারঅল সেলটার কথা বলছিলাম, এখন এখানে আমরা একটু ভাগ করে দেখি যে টপ পেরোক্সাইড সেলে হচ্ছে আমার এফটিও থাকবে। এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ফ্রন্ট ইলেক্ট্রোড প্লাস ল্যাটারাল কন্ডাকশন। কারণ দেখেন, এটা সুবিধাটা কি, যে আসলে টু ডির ক্ষেত্রে যেটা হবে, যে আসলে যে চার্জ গুলো এখানে আসবে, আসার পরে শুধু যদি আমার এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রোড থাকতো, তাহলে কিন্তু তাদেরকে ল্যাটারালি ফ্লো করতে হতো। সো ল্যাটারালি ফ্লো করলে যেটা হবে, যে তার কিন্তু একটা রেজিস্ট্যান্স, ল্যাটারাল রেজিস্ট্যান্স চলে আসবে, এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো এই জন্য আমরা এখানে ফ্রন্ট ট্রান্সপারেন্ট অক্সাইড দিছি এই কারণে, যে এটা আসলে কোনো লাইট পাসিং এ কোনো কম্প্রোমাইজ করতেছে না, বাট এটা ওই যে যেদিক দিয়ে ইলেকট্রনটা আসুক বা হোলটা আসুক, সে কিন্তু ওখানে এসে ডিরেক্ট ওই কন্টাক্ট লেয়ারটাকে পাচ্ছে, তার মানে তার ল্যাটারালি ফ্লো হওয়ার দরকার হচ্ছে না। ঠিক আছে? তো এই জন্য ফ্রন্ট ট্রান্সপারেন্ট অক্সাইডটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমার ল্যাটারাল কন্ডাকশনটাকে মিনিমাইজ করার জন্য, যে এটা যেন মানে সিরিজ রেজিস্ট্যান্সটাকে মিনিমাইজ করার জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে এটা একটা ইটিএল ইউজ করা হয়ে গেছে, যেটা আমি আগে বলছি, টাইটানিয়াম অক্সাইড হচ্ছে ইলেকট্রন সিলেক্টিভ কন্টাক্ট। তারপরে তো মেইন অ্যাবজর্বারটা বলাই হলো, কিউপ্রাস অক্সাইড হচ্ছে হোল সিলেক্টিভ কন্টাক্ট। আর আইটিও রিকম্বিনেশন লেয়ার, এগুলো আসলে বলা হয়েছে, এটা আপনি দেখে নিন, এখানে জাস্ট আবার একটু এখানে আলাদাভাবে ভাগ করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যদি, এটা আমরা গতদিন বলছিলাম যে আসলে আমরা কেন এই লেয়ার গুলা চুজ করবো, এই মানে কিভাবে ইটিএল এসটিএল গুলা চুজ করব। এখন আমি যেটা গতদিনও বলছি, যে আমরা ইটিএল এবং এসটিএল যখন চুজ করব, প্রথমে দুইটা ক্রাইটেরিয়া থাকবে। একটা হচ্ছে আমার অফসেট, যেটা যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার, এটার উদ্দেশ্য হচ্ছে এটা ইলেকট্রনকে পাস করতে দিবে, হোলকে ব্লক করবে। তার মানে এখানে ইলেকট্রনের পাস করতে গেলে, তার মানে হচ্ছে এখানে আমার যদি মেইন অ্যাবজর্বটা, যেহেতু এখানে আমি যদি এখানে দেখি যে আমার এটা হচ্ছে আমার এ- এটা কি, এটা হচ্ছে আমার পেরোক্সাইডটা, হ্যাঁ, পেরোক্সাইড। আচ্ছা, এটাকে আমি পিভি কে সংক্ষেপে লিখতেছি, পেরোক্সাইড। আচ্ছা, এখন তাহলে বাম সাইডে যেগুলো আছে, এগুলা কি হবে, এগুলা ইটিএল এর মতো কাজ করতে পারবে। ঠিক আছে? আর ডান সাইডে যেগুলো আছে, এগুলো হচ্ছে এইচটিএল এর মতো কাজ, হ্যাঁ, এইচটিএল এর মতো কাজ করবে। তো এখানে আমরা যেটা দেখবো, যে আমার ইটিএল এর মতো যেগুলো কাজ করবে, তাদের সাথে মেইন অ্যাবজর্বারের ভ্যালেন্স ব্যান্ডের অফসেটটা যত বেশি থাকে তত ভালো, বাট কন্ডাকশন ব্যান্ডের অফসেটটা মিনিমাম হতে হবে। আর উল্টাটা হবে এইচটিএল এর ক্ষেত্রে। এইচটিএল এর ক্ষেত্রে আমার কন্ডাকশন ব্যান্ডের অফসেট যত বেশি থাকে ভালো, এবং ভ্যালেন্স ব্যান্ডের অফসেটটাকে মিনিমাম রাখা। ঠিক আছে? এখানে যে আরেকটা জিনিস যেটা জানতে হবে, যে শুধু অফসেট মিনিমাম রাখলেই হবে না, এই সাথে আবার এই ম্যাটেরিয়াল গুলার মোবিলিটি ভালো হতে হবে। ঠিক আছে? মোবিলিটি, তারপর হচ্ছে রিকম্বিনেশন হওয়ার চান্স কমতে হবে। মানে এটা হচ্ছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এটা ট্রান্সপোর্টের জন্য যে চার্জ ট্রান্সপোর্ট করার যে অ্যাবিলিটিটা, সেটা ভালো হতে হবে, প্লাস হচ্ছে তাদের অফসেটটাকে ম্যাচ করতে হবে। ঠিক আছে? এখানে দেখেন, আমাদের ক্যান্ডিডেট ম্যাটেরিয়াল আমরা যেগুলো দেখাইছি, সেগুলো হচ্ছে কিউপ্রাস অক্সাইড পিটিএ, এটা একটা বোধহয় অর্গানিক ম্যাটেরিয়াল, এবং নিকেল অক্সাইড, আর হচ্ছে কিউপ্রাস আয়োডাইড। ঠিক আছে? কপার আয়োডাইড। আচ্ছা, এখন এটাতে ভ্যালেন্স ব্যান্ড অফসেট গুলার জন্য এইচটিএল হিসেবে আমরা এখানে চারটা ক্যান্ডিডেট আছে, তার মধ্যে আমরা চুজ করছি, আর কন্ডাকশন ব্যান্ডের জন্য আরো চারটা, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সেলেনাইড, টাইটানিয়াম অক্সাইড, আর পিসিবিএম। আচ্ছা, তো এখান থেকে আমরা ডিজাইনের জন্য দেখেন আমরা কিভাবে ইটিএলটাকে, এইচটিএল আইটিএলটাকে চুজ করছি। প্রথমে হচ্ছে টু নেগেটিভ ভ্যালেন্স ব্যান্ড অফসেট হলে সেটাকে রিডিউস করতে হবে। কারণ কি, দেখেন, যত অফসেট বেশি হবে তত কি হবে, ইলেকট্রন কিন্তু বা হোল যেটাই হোক, সেটা যখন একটা কন্ডাকশন ব্যান্ড থেকে আরেকটা মেটেরিয়ালে যাবে, বা ওই মেটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ডে যাবে,
তখন কিন্তু সে নর্মালি ইলেকট্রন বা হোল কি করে কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি এনার্জিতে থাকে। তো যখন আমার অফসেটটা অনেক বেশি হবে তখন যেটা হবে যে সে এই কন্ডাকশন ব্যান্ড থেকে যখন ওই কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হবে তার কিন্তু একটা অ্যামাউন্ট অফ এনার্জি লস হবে। ঠিক আছে? তো এই এনার্জি লসটাকে কমানোর জন্য আমরা দুইটা এই ভ্যালেন্স ব্যান্ড অফসেটটা যত কম রাখা যায় তত ভালো। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে এটা ইন্টারফেস রিকমেন্ডেশনটাকেও কমাবে এবং সেই সাথে এটা ভোল্ট মানে হাই ওপেন সার্কিট ভোল্টেজটা সাপোর্ট করবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা হলো যে ইটিএল এর ক্ষেত্রেও সেম কন্ডিশন, যে এখানে আমার ইটিএল এর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড অফসেটটাকে কম রাখতে হবে এবং আহ, এই হচ্ছে মোটামুটি, এবং একই সাথে তারও মোবিলিটিটা ইলেকট্রনের মোবিলিটি যেন ভালো হয় ইটিএল এ সেটা। আচ্ছা, এখানে আমরা দেখেন চুজ করছি যেটা এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড চুজ করা হয়ে গেছে আপনার ইয়ার জন্য, এইচটিএল এর জন্য, যেটা এটা হচ্ছে ইনঅর্গানিক, লো ভ্যালেন্স ব্যান্ড অক্সাইড এবং গুড হোল মোবিলিটি। হুম। আর টাইটানিয়াম অক্সাইড কি ইউজ করা হচ্ছে, চুজ করা হয়েছে হচ্ছে আমার ইটিএল হিসেবে, যেটা হচ্ছে ইনঅর্গানিক, এটার কন্ডাকশন ব্যান্ড অফসেটটাও ভেরি লো এবং এটার মোবিলিটিটাও ভালো, অ্যাকসেপ্টেবল মোবিলিটি। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা এই কি করলাম, আমরা এই মেটেরিয়াল গুলা চুজ করলাম, মানে ইটিএল এইচটিএল। আচ্ছা, এখানে একটা প্রপোজ ফেব্রিকেশন রোড দেয়া আছে এবং এটা আপনাদেরও লাগবে যে আসলে মেটেরিয়ালটা আমরা কিভাবে, মানে এই সোলার সেলটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে কিভাবে এটা আমরা মানে ইয়া করব, মানে ফেব্রিকেট করব। তো এটা আসলে ফেব্রিকেশনটা আমাদের এই কোর্সের রিলেটেড না, মানে ডিটেল ফেব্রিকেশন পার্ট না, আপনারা চাইলে এটা দেখতে পারেন। হ্যাঁ, কিভাবে আমরা বিভিন্ন লেয়ার গুলাকে এখানে প্রপোজ করছি ডিপোজিট করার জন্য। তো এখান থেকে একটা মানে প্রপোজ একটা মানে ফিজিবিলিটি এখানে দেখানো হয়েছে যে এটা কিভাবে করা যেতে পারে। ঠিক আছে? আর এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা যে বিগ পিকচারটা যদি যদি আসি, এখন আমাদের সিমুলেশনে যদি আমরা আসি, তো সিমুলেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে অপটিক্যাল যেটা এফডিটিডি দিয়ে করা হয়েছে আমাদের ইয়েতে লিউমেরিক্যালে। এখানে আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা সোলার স্পেকট্রামটার স্পেশালি এবং স্পেকট্রালি রিজলভ অ্যাবজর্পশনটা দেখব। স্পেশালি বলতে যেটা বোঝাচ্ছে যে এটা মানে একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যখন পাস করতেছে তখন বিভিন্ন থিকনেসে তার কতটুকু এবং কোন ওয়েভলেন্থে কতটুকু অ্যাবজর্ব হচ্ছে এই ফোটন গুলা। এবং সেখান থেকে আমরা যদি ওই স্পেকট্রামটাকে যদি ইন্টিগ্রেট করি, ফ্রিকোয়েন্সি রিজলভ স্পেকট্রামটাকে ইন্টিগ্রেট মানে অ্যাবজর্ব স্পেকট্রামটাকে ইন্টিগ্রেট করলে আমরা যে কোনো একটা পজিশনে টোটাল কতগুলো ফোটন অ্যাবজর্ব হলো বা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো সেটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমার যে এখান থেকে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন যেটা হলো সেটা আমি পেলাম, এখন এটাকে আমি কোথায় দিব? ড্রিপ ডিফিউশন সিমুলেশনে দিব, ইলেকট্রিক্যাল সিমুলেশন, যেটা হচ্ছে লুমেরিক্যালে চার্জ দিয়ে করা হবে। আচ্ছা, লুমেরিক্যালে এখন এই যে জিআরটাকে যখন আমি ইনপুট হিসাবে দিব তখন এটা কি করবে, এটা হচ্ছে ড্রিপ ডিফিউশন পয়জন, এটা হচ্ছে দুইটা ইকুয়েশন সলভ করবে। এটা হচ্ছে কাপলড ওয়েতে, এটা হচ্ছে পয়জন ইকুয়েশন সলভ করবে হচ্ছে কি আমার এই পটেনশিয়াল প্রোফাইলটার জন্য, কেরিয়ার মানে ইয়াটার ভিতরে ডিভাইসের ভিতরে পটেনশিয়াল প্রোফাইল, এবং এই পটেনশিয়াল প্রোফাইলের রেসপন্সে যে তার ভিতরে যে চার্জ ট্রান্সপোর্টটা হবে সেটার জন্য আমরা ডিপ ডিফিউশন বা কন্টিনিউটি ইকুয়েশনও বলা হয় এটাকে, ওটাকে আমরা সলভ করবো এবং এটা করে বারবার আপডেট করবে। কারণ যেহেতু চার্জ এবং চার্জের যে মানে ট্রান্সপোর্ট আর যে পটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক, এই দুইটা কাপড়, সো এটা একটা একটার সাথে ইটারেটিভলি সলভ করতে হবে। ঠিক আছে? এটা আপনার চিন্তা করতে হবে না, এটা ইয়েই করে দিবে, এটা আপনার লুমেরিক্যালি করবে, বাট এখানে হচ্ছে এই জিনিসগুলা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করব যে এখানে আমরা নর্মালি যেটা করি যে এফডিটিডির সময় আমরা টোটাল স্ট্যাকটাকেই আমরা নিই অপটিক্যাল সিমুলেশনে, কারণ আমার আসলে অপটিক্যাল সিমুলেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার টোটাল প্রত্যেকটা লেয়ারের ভিতর দিয়ে কিভাবে কিভাবে এই ফোটন গুলো অ্যাবজর্ব হচ্ছে বা লাইটটা পাস হচ্ছে সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমার টোটাল স্ট্যাক, কোনো লেয়ার বাদ দেওয়া যাবে না। অপটিক্যাল সিমুলেশন আমরা একটা লেয়ারও বাদ দিব না, আমরা সবগুলা লেয়ারকেই অপটিক্যাল সিমুলেশনে ইনক্লুড করব। ঠিক আছে? তার মানে এখানে যে আমি দেখালাম এই যে সিলিকন ডাইঅক্সাইড থেকে, এখানে আপনি অ্যালুমিনিয়ামটা বাদ দিতে পারেন কারণ অ্যালুমিনিয়ামটা তো আসলে অপাক, বাট অ্যালুমিনিয়াম আসলে আমাদের অপটিক্যালে পার্টও না। বাট এখান থেকে আমরা সিলিকন ডাইঅক্সাইড থেকে শুরু করে এখানে যতগুলো লেয়ার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা লেয়ারকে আমার অ্যাড করতে হবে অপটিক্যাল সিমুলেশনে এফডিটিটি তে। বাট এখান থেকে তাহলে দেখেন 13টা লেয়ারকে অ্যাড করার পরে আমি যদি এখন বলি যে তাহলে আমি ইলেকট্রিক্যাল সিমুলেশনে কি করব, দেখেন ইলেকট্রিক্যাল সিমুলেশনে আমার অ্যাক্টিভ রিজন কিন্তু আসলে যেগুলো দিয়ে চার্জ কন্ডাকশন হচ্ছে সেটা। তাহলে অ্যাক্টিভ রিজন হচ্ছে চার্জ কন্ডাকশনের জন্য আমি যদি ইলেকট্রিক্যালি বলি, এটা হচ্ছে এটা হচ্ছে টপ সেলের জন্য অ্যাক্টিভ রিজন চার্জ কন্ডাকশন, আর বটম সেলের অ্যাক্টিভ রিজন হচ্ছে এইটা। ঠিক আছে? আর এই দুইটার মধ্যেই আইটিওটা কমন, আইটিওটা থাকবে, আইটিওটা একটা কন্ট্যাক্টের মতো।
এখন আইটিও কিন্তু ট্রান্সপারেন্ট, এটাও ট্রান্সপারেন্ট অক্সাইড, মানে আইটিও, ইয়া ইন্ডিয়াম টিন অক্সাইড যেটা, এটা টিসিও, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড। আচ্ছা, এখন তাহলে এই যে দেখেন, আমি এফটিডিডি থেকে এখানে একটা জেনারেশন রেট পাবো টপ সেলের জন্য এজ এ ফাংশন, আর এফডিটিডি থেকে এখানেও আমি যেটা পাবো এটা হচ্ছে বটম সেলের জন্য একটা জেনারেশন রেট পাবো এজ এ ফাংশন অফ স্পেস বা পজিশন। এখন এফডিটিডি তে যেটা আমি পেলাম এই দুইটা জেনারেশন রেট, এই জেনারেশন রেট গুলো আমি এখন কি করব, এই চার্জে দিব, মানে চার্জ সিমুলেশনে দিব, এবং সেখানে আমি এই দুইটা সেলকে আলাদা আলাদা সেপারেটলি সিমুলেট করব। ঠিক আছে? এবং তাদেরকে সেপারেটলি যদি আমি সিমুলেট করি তখন কিন্তু তার দুইটা আইভি ক্যারেক্টারিস্টিক আসবে। এটা ধরেন একটা টপ সেলের ধরেন এরকম আসলো, আর বটম সেলের ধরেন এরকম আসলো। ঠিক আছে? তাহলে যখন টেন্ডেম হবে, টেন্ডেমের সময় যেটা হবে যে যেহেতু তারা সিরিজে আছে তাদের কারেন্টটা সেম হবে এবং ভোল্টেজ গুলো অ্যাড হবে। তাহলে টেন্ডেমটা হবে এরকম, মানে তাদের ওপেন সার্কিট ভোল্টেজ গুলো অ্যাড হবে, আর শর্ট সার্কিটটা হবে হচ্ছে তাদের মধ্যে যেটার মিনিমাম শর্ট সার্কিট কারেন্ট সেটার মতো। এটা আমরা দেখবো। ঠিক আছে? তো টেন্ডেমের ক্ষেত্রে আমরা এই ইয়াগুলো আলাদা আলাদা ভাবে সিমুলেট করব। মানে সরি, মানে চার্জ সিমুলেশনটা টপ সেল আর বটম সেলে আলাদা আলাদা হবে। এই পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে কারো? স্যার একটু কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে ওই বটম লেয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ওই অ্যাবজর্বার হিসেবে ব্যবহার করছি, আর একটা অ্যামরফাস সিলিকন, তারপরে হচ্ছে একটা আর একটা সিলিকন নিচ্ছি। তো এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যামরফাস আর সি সিলিকন এগুলো কি হচ্ছে আপনার ওই এইচটিএল আকারে কাজ করতেছে, এরকম ব্যাপারটা? কি হিসেবে কাজ করতেছে বুঝিনি কথাটা। মানে যেমন হচ্ছে টপ সেলে তো আমাদের হচ্ছে অ্যাবজর্বার লেয়ার ছিল একটা এইচটিএল হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইচটিএল বাই এখানে টিএল ছিল। এখানে এই অ্যামরফাস সিলিকন গুলা, এটা আমরা ব্যান্ড গ্যাপ, আমরা ব্যান্ড ডায়াগ্রামটা যখন দেখবো এখানের মধ্যে অ্যামরফাস সিলিকন গুলার কাজ হচ্ছে এটা ট্রান্সপোর্টে অ্যাসিস্ট করা। হ্যাঁ, আচ্ছা। ট্রান্সপোর্টে অ্যাসিস্ট করবে, প্লাস হচ্ছে যেহেতু তাদের ব্যান্ড গ্যাপটা ক্রিস্টালাইন সিলিকনের কাছাকাছি তারা কিছুটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে? এই, জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, বিশেষ করে যে নিচের যে অ্যামরফাস সিলিকনটা আছে এটা এটা আসলে ব্যাক সারফেস ফিল্ড হিসেবে কাজ করবে। এটা আমরা দেখবো, এখনই আমি দেখাচ্ছি না, আমি লাস্টে ফাইনালি সবকিছু অ্যানালাইসিস শেষ করার পরেও ওটা আমি দেখাবো যে ব্যান্ড ডায়াগ্রামটা কেমন হবে। ঠিক আছে? আপনার কোয়েশ্চেন আনসার আপনি পাবেন। আচ্ছা, আর দুইটা প্রশ্ন। তাহলে হ্যালো? প্রত্যেকটা লেয়ারের মানে এফেক্ট কিন্তু আরেকটা লেয়ারে যাবে। সো এখানে আমাদের, এবং সোর্স হিসেবে আমরা এখানে M1.5 গ্লোবাল স্পেকট্রামটা ইউজ করতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, দেখেন নিউমেরিক্যাল নিউমেরিক্যাল সিমুলেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু মানে একটা কম্পিউটেশনাল এক্সপেন্সটাকে ম্যানেজ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করি, আমাদের এখানে দেখেন বাউন্ডারি কন্ডিশন লাগবে এই এবিটিডি তে। এটাতে আমরা যেটা করবো যে টপ আর বটমে যেটা করবো এটা হচ্ছে পারফেক্টলি ম্যাচড লেয়ার, এটা ইউজ করব। আর সাইডে বা ল্যাটারাল দিকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে পিরিয়ডিক। আর এখান থেকে আমরা যে অপটিক্যালি যে আউটপুটটা পাবো দেখেন, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড ডিস্ট্রিবিউশন পাবো আউটপুট হিসেবে। ইলেকট্রিক্যাল ফিল্ড ডিস্ট্রিবিউশন জানলে এবং আপনি যদি ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট গুলো জানেন, মানে কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেখান থেকে আপনি এটার ভিতরে পাওয়ারটা কতটুকু, অপটিক্যাল পাওয়ার কতটুকু অ্যাবজর্ব হবে সেটা পাবেন। এবং সেই সাথে আপনি লোকাল জেনারেশন প্রোফাইলটাও পাবেন, এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সিও পাবেন, আবার এটাকে ইন্টিগ্রেট করলে নেট জেনারেশন প্রোফাইলটা পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কেন এই বাউন্ডারি কন্ডিশন গুলা চুজ করলাম। ঠিক আছে? প্রথমে হচ্ছে দেখেন পিএমএল এর কাজটা হচ্ছে যে এটা টপ সাইডে মানে পারফেক্টলি ম্যাচ লেয়ার, বলতে যে এখানে কোনো ধরনের যেন ইন্টারফিয়ারেন্স বা মানে রিফ্লেকশন, মানে আননেসেসারি বা যেটা আনওয়ান্টেড রিফ্লেকশন না হয়। এটা যেটা করবে যে আসলে একটা ম্যাটেরিয়াল থেকে যেটা ট্রান্সমিট হয়ে বের হয়ে গেল, হুম, সেটা যেন আবার কোনো কারণে মানে আর্টিফিশিয়ালি রিফ্লেক্ট না হয়। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে টপ লেয়ারের পারফেক্টলি ম্যাচ লেয়ার বাউন্ডারি কন্ডিশনটা এটা যেটা করে, এটা আসলে একটা ওপেন এয়ারের মতো মিমিক্স করে, যেটা হচ্ছে যেমন অ্যাবজর্বস করে আউটগোয়িং ওয়েভসটাকে। মানে এই যে মানে এখানে তো অনেক রকম মাল্টিপল রিফ্লেকশন হতে পারে মেটেরিয়ালের ভিতরে। এখন দেখেন আপনি যখন একটা লাইটকে পাঠাবেন, আপনি যখন একটা লাইটকে একটা সেলের ভিতরে দিবেন ধরনের ম্যাটেরিয়াল, তাহলে এখানে আসবে, কিছু রিফ্লেক্ট হবে, এটার ভিতরে ঢুকবে, এখান থেকে মাল্টিপল রিফ্লেকশন হতে পারে, আবার এটা এখান থেকে বাকিটা বের হয়ে যাবে। এখন মাল্টিপল রিফ্লেকশনে আবার যেটা আউটগোয়িং ওয়েভ হবে সেটা যখন এখানে আসবে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আউটগোয়িং ওয়েভটা যে বের হয়ে যাচ্ছে এটাকে অ্যাবজর্ব করা, মানে এই কন্ডিশন দিয়ে এটাকে আমরা অ্যাবজর্ব করবো।
আর সিমিলারলি আমরা যে আর্টিফিশিয়াল রিফ্লেকশনের কথা বলছিলাম, এখানে ওই আর্টিফিশিয়াল রিফ্লেকশনটাকে মিনিমাইজ করার জন্য আমরা নিচেও পারফেক্টলি ম্যাচ লেয়ার দিব। ঠিক আছে? এটা হচ্ছে এই ট্রান্সমিটেড মানে মানে আপনারা তো জানেন যে ওই যে যখন দুইটা ম্যাটেরিয়াল ইন্টারফেস আসে, স্নেলস ল পড়েন নাই? স্নেলস ল তো পড়ছেন নাকি? জি স্যার। দুইটা ম্যাটেরিয়াল যখন ইন্টারফেস আসে তখন কিন্তু তারা কি রিফ্র্যাকশন হয়। রিফ্র্যাকশনে মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। হবে যে তার ওই যে ওই কারণ এটা তো আসলে অন্য মিডিয়ামের ভিতর ঢুকলে তো যেটা হবে যে তার আবার রিফ্লেকশন হতে পারে। ঠিক আছে? মানে ডায়ালট্রিক কনস্ট্যান্ট, এর জন্য এটা পিএমএল ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে পিরিয়ডিক। আচ্ছা, পিরিয়ডিকটা কেন করা হয়? দেখেন যে আমার অলরেডি এটা একটা 2D সিমুলেশন, এটা বেশ কম্পিটিশনাল এক্সপেন্সিভ। সো আমরা এখানে জানি যে এটা তো একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যদি হয়, বা এটা হচ্ছে যে আসলে মডেলটা যদি আপনি ইনফিনাইট ল্যাটেরাল ডিভাইস চিন্তা করেন, যে যেমন ধরেন আমরা আসলে এটা হচ্ছে একটা থিকনেস। ঠিক আছে? আমরা কিন্তু এই পুরা থিকনেসটাকে সিমুলেট করি না, আমরা করি একটা সার্টেন 1/4 বা হাফ। হ্যাঁ, পুরা থিকনেস হাফটাকে সিমুলেট করি, কারণ এটা হচ্ছে, কারণ আমরা জানি যে এটা যদি পিরিয়ডিক হয় তাহলে এটার আহ, একটা সার্টেন অ্যামাউন্টের পরে এটা আসলে রিপিট হবে ক্যারেক্টারিস্টিক্স গুলা। ঠিক আছে? তো এই জন্য আসলে আমাদের টোটাল ক্যারেক্টারিস্টিক্স সিমুলেট করার দরকার নেই। আমরা যদি একটা সার্টেন, তবে এখানে ডিপেন্ড করবে যে কতটুকু নিব। এটা আপনাকে ওই সিমুলেশনের এটা হয়তো ডিটেল বলা হবে পরে, যেটা হচ্ছে যে আপনি মিনিমাম যতটুকু নিলে আপনার আসলে সিমুলেশনটা ফেথফুলি করা যায়। ঠিক আছে? তো এখানে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন আমরা চুজ করব। তো এই কারণে যেটা হবে যে আমার কম্পিউটেশনাল এক্সপেন্সটা কমবে। ঠিক আছে? এই এই আর কি, মানে সিমেট্রি চিন্তা করে আমরা এটা করি। আচ্ছা। আচ্ছা, এখানে যে আপনার কিছু ক্যালকুলেশন দেয়া আছে যে কিভাবে আমার অপটিক্যাল অ্যাবজর্পশনটা হচ্ছে। এই এগুলো আসলে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আসে, এটা আমি এখানে আর ডিটেল বলবো না। তো যেটা হচ্ছে যে আপনি অ্যাবজর্ব পাওয়ারটা যদি পান, তো অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে আসলে ফোটনের এনার্জিতে ইন্টিগ্রেশন করে আসে। তাহলে সেখান থেকে আপনি ইলেকট্রন হোল পেয়ারটা কিভাবে বের করবেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাবজর্ব পাওয়ারকে যদি আপনি ফোটনের এনার্জি দিয়ে ভাগ করেন, তাহলে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কতগুলা ফোটন আছে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কতটুকু পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে সেটাকে যদি আপনি ওই ফ্রিকোয়েন্সিতে ফোটনের এনার্জি দিয়ে ভাগ করেন, তাহলে আপনি সেই ফ্রিকোয়েন্সিতে নাম্বার অফ ফোটনস কতগুলো অ্যাবজর্ব হচ্ছে সেটা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে লোকালি যে কোনো একটা পজিশন আর এ যদি আমি টোটাল অ্যামাউন্ট অফ ফোটন বের করতে চাই, তাহলে সেটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে ওমেগা রেসপেক্টে, মানে ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা হলো যে এই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই মিনিমাম ব্যান্ড গ্যাপ হতে হবে, মিনিমাম এটা আপার লোয়ার লিমিটটা হবে ব্যান্ড গ্যাপ, কারণ ব্যান্ড গ্যাপের নিচে হলে তো আসলে এটা অ্যাবজর্ব হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা গেল আর এখানে হচ্ছে পোসানস ইকুয়েশন সলভ করতে হবে। এটা হচ্ছে এই পোসান ইকুয়েশন ইউজ করা হচ্ছে আমার হচ্ছে রো হচ্ছে যে চার্জ ডেনসিটি। এখান থেকে আমি ওই যে ব্যান্ড বেন্ডিংটা কেমন হবে ম্যাটেরিয়ালের ভিতরে, ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে সেটা পাবো। আর এই ইলেকট্রিক ফিল্ডের রেসপন্সে আমার ম্যাটেরিয়ালের ভিতরে দেখেন আমার এখানে দুই ধরনের ক্যারিয়ার আছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। এগুলো কিন্তু ইউনি ডিরেকশনে ফ্লো করবে। হ্যাঁ, ইলেকট্রন একদিকে ফ্লো করবে আর হোল আরেকদিকে ফ্লো করবে। সো ইলেকট্রনের ফ্লো হওয়ার দুইটা দুইটা মানে ড্রাইভার থাকবে, একটা হচ্ছে তার মানে ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে তার কেরিয়ার গ্রেডিয়েন্ট, ডেনসিটি গ্রেডিয়েন্ট, কেরিয়ার ডেনসিটি গ্রেডিয়েন্ট। তো এটাকে আমরা বলি কি, এই পার্টটাকে আমরা বলি ডিফিউশন। এটা আমাদের একটা লেকচার আছে, এটা আপনারা দু একদিনের ভিতরে হয়তো নেক্সট 2-1 উইকের ভিতরে জানবেন আরো ডিটেল। এটা হচ্ছে ডিফিউশন, আর এটাকে বলা হচ্ছে ড্রিফট। ঠিক আছে? মানে এই দুইটা কন্ডিশনের কারণে ক্যারিয়ারটা ফ্লো করে, ড্রিফট ডিফিউশন। সিমিলারলি হোলের জন্য ড্রিফট প্লাস ডিফিউশন। ঠিক আছে? এখন এটা হচ্ছে কারেন্ট, আর কারেন্টের এই যে এখানে এই কারেন্টটা, এই যে কারেন্টটা আমরা সলভ করবো কিভাবে, এটা হচ্ছে কন্টিনিউটি থেকে আসে, যে পার্টিকেলের কন্টিনিউটি। ঠিক আছে? মানে একটা সার্টেন ভলিউমের ভিতরে যদি রেট অফ চেঞ্জ অফ পার্টিকেল দেখেন ডেল এন বাই ডেল টি, সেটা হচ্ছে যে এই ভলিউমে কতটুকু পার্টিকেল ঢুকতেছে, এই ভলিউম থেকে কতটুকু পার্টিকেল বের হয়ে যাচ্ছে, আর ওই ভলিউমের মধ্যে কতগুলা পার্টিকেল জেনারেট হচ্ছে, আর ওই ভলিউমের ভিতরে কতগুলা পার্টিকেল রিকম্বিনেশন হচ্ছে। এবং এটাও আমরা খুব ডিটেইলে আরেকটা লেকচারে আমি দেখাইছি, আমাদের লেকচার 3 বা 4-এ বোধহয় এটা দেখতে, নেক্সট মানে নেক্সট উইকে যেটা আমরা দেখবো সেটা। আচ্ছা, তাহলে সিমিলারলি কন্টিনিউটি ইকুয়েশনটা ইলেকট্রনের জন্য সলভ করা হয় এবং হোলের জন্য সলভ করা হয়, এবং স্টেডি স্টেটের ক্ষেত্রে আসলে ডেল এন বাই ডেল টিটা হয় 0। ঠিক আছে? সিমিলারলি ডেল পি বাই ডেল টিও হবে 0 স্টেডি স্টেটে। আচ্ছা, এখন এখানে এই যে জেনারেশন টার্মগুলো, এগুলো আমরা কোথা থেকে পাবো? এটা পাবো হচ্ছে আমরা এফডিটিডি থেকে।
আর এই রিকম্বিনেশনের ভিতরে তিনটা মেকানিজম তো আছে। একটা হচ্ছে আমার নন রেডিয়েটিভ, যদি বলি এটা ব্রড সেন্সে বলে, এটা হচ্ছে নন রেডিয়েটিভ। এটার ভিতর আছে হচ্ছে ওজে আর শকলি রিড হল, এসআরএইচ। এই রিকম্বিনেশন মেকানিজম গুলো আমরা আরেকটা লেকচারে খুব ডিটেলসে দেখবো। আরেকটা যেটা মানে আনএভয়েডেবল, এটা হচ্ছে রেডিয়েটিভ। ঠিক আছে, রেডিয়েটিভ রিকম্বিনেশন। এগুলার এই যে এই রিকম্বিনেশন গুলাকে আমরা আসলে কিভাবে মডেল করব, এগুলাকে আমরা লুমেরিক্যালে একটা লাইফ টাইম দিয়ে মডেল করা হয়। ঠিক আছে, যেমন শক্লি হল লাইফ টাইম, ওজে লাইফ টাইম, রেডিয়েটিভ লাইফ টাইম। ঠিক আছে, মানে ক্যারিয়ারের লাইফ টাইমটা, মানে সে কতটুকু সময় মানে থাকতে পারে বিফোর রিকম্বাইন। ঠিক আছে, এই এটুক তো তাহলে আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এখন আমরা কাপলিং এ আসি। তো এই যে যখন আমরা এই আলাদা আলাদা সেলের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো বের করলাম, মানে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, তখন হচ্ছে আমরা সিরিজ মানে সিরিজ সার্কিট কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সিরিজ সার্কিট কন্ডিশনে যেটা হবে যে 10 এর মিনিমাম, তা আগে বললাম যে শর্ট সার্কিট কারেন্ট মানে 10 এর যে টোটাল কারেন্টটা, এই টোটাল কারেন্ট হবে যে দুইটা ওই একই ভোল্টেজে দুইটা কারেন্টের মধ্যে যেটা মিনিমাম সেটা। আর একই কারেন্টের যে দুইটা ভোল্টেজ আছে সেই দুইটা ভোল্টেজ অ্যাড হবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আসলে দুইটা ব্যাটারি এখানে আপনি সিরিজে কানেক্ট করতেছেন, এই আর কি। দুইটা ব্যাটারির মধ্যে দুইটা ব্যাটারির ভোল্টেজ অ্যাড হচ্ছে আর তাদের কারেন্টটা সিরিজে ফ্লো করতেছে, এই। তো আপনি যখন এই যে ইয়া পেয়ে গেলেন, কারেন্ট ভোল্টেজ পেয়ে গেলেন, তখন সেখান থেকে তো আপনি ইজিলি পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি, ফিল ফ্যাক্টর, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, এগুলো সবই বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। স্যার, তাহলে ডিজাইনের অবজেক্টিভটা কি? আপনাদের যে প্রজেক্ট আছে সেখানে আপনাদের ডিজাইন অবজেক্টিভ কি? এটা হচ্ছে কারেন্ট ম্যাচ করা। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে টপ সেল আর বটম সেলের মধ্যে কারেন্টটা ম্যাচ করা। কারণ দেখেন, দুইটা সেলের ব্যান্ড গ্যাপ ডিফারেন্ট, দুইটা সেলের স্পেকট্রাল রেসপন্স ডিফারেন্ট, তো তাদের যে ফটো জেনারেশন হবে সেটাও ডিফারেন্ট হবে। আবার তাদের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা, মোবিলিটি, তারপর হচ্ছে ড্রিপ ডিফিউশন কনস্ট্যান্ট গুলা, তারপর হচ্ছে তাদের রিকম্বিনেশন লাইফ টাইম গুলা, এগুলো কিন্তু ডিফারেন্ট এক এক মেটেরিয়ালে। তো এই সবগুলা জিনিস একসাথে কনসিডার করে তাদেরকে কারেন্টটা ম্যাচ করা। কারেন্ট ম্যাচ করা মানে হচ্ছে যে তাদের শর্ট সার্কিট কারেন্টটা যেন কাছাকাছি হয়, অলমোস্ট সেম হয়, বা কাছাকাছি, যত কাছাকাছি আনা যায় এটা। আর তাদের ওপেন সার্কিট ভোল্টেজটাও আমার হাই রাখতে হবে, এবং সেই সাথে একটা হাই ফিল ফ্যাক্টর আনা যাবে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আমরা সিমুলেশন শুরু করার আগে মানে আমাদের একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন তো করতে হবে যে এই প্রত্যেকটা লেয়ারকে আমরা কি কি থিকনেস ধরছি, এই থিকনেস গুলো এখানে দেয়া আছে এবং করেসপন্ডিং ডোপিং ডেনসিটি গুলো দেয়া আছে, এবং এই প্রত্যেকটা জিনিসকে আমরা অপটিমাইজ করব। ঠিক আছে, তো এখানে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে স্যার, এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাবো? এই ভ্যালুগুলো যেটা পাবেন, নর্মালি যেটা হবে যে দেখেন, এই যে আমরা কিছুক্ষণ পরে দেখব যে এই ট্রান্সপারেন্ট অক্সাইড গুলা, বা এই ট্রান্সপারেন্ট অক্সাইড, তারপর ইটিএল স্টিল, এগুলোর থিকনেসের সাথে আহামরি কোনো কিছু চেঞ্জ হয় না। তো একটা রিজনেবল থিকনেস গেস করলে এটা মোটামুটি পাওয়া যায়। তো এগুলা থিকনেস ধরেন আপনি এখান থেকে একটা আইডিয়া করতে পারতেছেন যে কেমন থিকনেস হবে। ঠিক আছে, বাট ক্রুশাল হচ্ছে এই যে এটা, ক্রুশাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কোন কারণে স্ক্রিনটা মনে চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু ও না, শেয়ারটা অফ হয়ে গেছে মেবি। স্যার একটা প্রশ্ন আছে দুইটা। হ্যাঁ, বলেন। ওই স্যার, ওই আপনি যে বললেন ওই যে ট্যান্ডেম মিনিমাম, যে টপ সেল আর যে বটম সেল, ওটা কি এমন হ্যাঁ, ভাবে ডিজাইন করতে হবে যাতে ওই ওই মানে ওই ট্যান্ডেম সেলের যে কারেন্ট সেটা ওই যে ট্যান্ডেমের সমান হয়? না, এটা হচ্ছে ডিজাইনটা করতে হবে আপনার শর্ট সার্কিট কারেন্ট গুলাকে ম্যাচ করতে হবে। হ্যাঁ, শর্ট সার্কিট। হুম, আচ্ছা, এটা হুম। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে যখন আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো, তখন আপনি এটা আরো ডিটেল ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ। ওইখানে হচ্ছে ওই টপ সেলের অ্যাবজর্বার আগে অক্সিলারি অ্যাবজর্বার দেওয়া হয়েছে, এখন 1.1 হচ্ছে সিলিকনের ব্যান্ড গ্যাপ। তাহলে 1.1 এর উপরে যেসব ফোটন আসবে সেগুলো ওইটা অ্যাবজর্ব করবে না ওই ইন্ডিয়াম অ্যান্টিমোনাইড, উম, না, ওটা গ্যালিয়াম অ্যান্টিমনি। সরি গ্যালিয়াম অ্যান্টিমোনাইড। না, ওটার ব্যান্ড গ্যাপ তো ইন্ডিয়া ইয়ার চেয়ে সিলিকনের চেয়ে কম। হুম।
ওই না, 1.2 ওগুলো অ্যাবজর্ব করবে না, মানে গ্যালিয়াম দাঁড়ান, অ্যান্টিমোনাইড? এটা কোথায় গেল? হ্যাঁ, গ্যালিয়াম অ্যান্টিমোনাইট করবে, এর চেয়ে হ্যাঁ, ওটাতে যেহেতু ওটা ব্যান্ড গ্যাপ কম, সো ওটাও কিছুটা অ্যাবজর্ব করবে। ওটা তো অবশ্যই অ্যাবজর্ব করবে। আচ্ছা দাঁড়ান, আমার স্ক্রিনটা ঠিক মতো শেয়ার হচ্ছে না। দাঁড়ান, আমি ইয়াতে মনে হয় এটাতেই খুলতে হবে। আচ্ছা সরি, আমার নেট কানেকশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে সরি, ইয়ে হয়ে গেছিল। আচ্ছা, আমি আবার রেকর্ডিংটা শুরু করি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছিল না ঠিক মতো। হুম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি হ্যাঁ, স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করতেছিলেন আবার একটু বলেন তো, আমি তখন যে স্ক্রিনের কারণে আমি ডিটেল শুনতে পাইনি। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে গ্যালিয়াম অ্যান্টিমোনাইটটা আপনি কোথায়, কোন জায়গায় কথাটা বলছিলেন, আবার একটু বলেন। ওই, হ্যাঁ, ধরেন ওই আপনি, গ্যালিয়াম আচ্ছা, অ্যান্টি এই যে ধরেন এখানে হ্যাঁ স্ট্রাকচারটা এখানে আছে, এখানে এটা দেখে দেখে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, গ্যালিয়াম অ্যান্টিমোনাইড তো অ্যাবজর্ব করবে 1.1, তাহলে না, গ্যালিয়াম কতটুকু অ্যান্টিমোনাইটের ইয়েটা হচ্ছে 0.72। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটার ব্যান্ড গ্যাপটা হচ্ছে সিলিকনের চেয়ে কম। তার মানে এটা 0.72 এনার্জির উপরে যে ইলেকট্রন ভোল্টের উপরে যে ফোটন গুলো আছে সেগুলোকে সে অ্যাবজর্ব করতে পারে থিওরিটিক্যালি, ঠিক আছে। এখন যেটা হলো যে আপনি বলতেছেন যে অ্যামরফাস সিলিকন, হ্যাঁ অ্যামরফাস সিলিকনটা তাহলে গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের জন্য একটা উইন্ডো লেয়ারের মতো কাজ করবে, কারণ অ্যামরফাস সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে এর চেয়ে বেশি, অ্যারাউন্ড 1.2 বা এরকম 1.1, মানে এক্সাক্ট ভ্যালুটা আমি এই মুহূর্তে মনে নাই এরকম। হ্যাঁ। তো এখানে আসলে যেটা হচ্ছে দেখেন, এই যে ক্রিস্টালাইন সিলিকন, অ্যামরফাস সিলিকন, মানে এগুলা কিন্তু সবগুলো একটা কমন রেঞ্জে আছে, তাদের যে একটা কমন রেঞ্জে তারা অ্যাবজর্ব করতে পারে, এবং এইখানে এখানে আসলে এই সবগুলা লেয়ার মিলেই এখানে অ্যাবজর্পশনটা করবে, ঠিক আছে। মানে এরকম না যে এখন ধরেন এই যে 1.2, এই 1.2 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে বেশি ইলেকট্রন ভোল্টের যে ফোটন গুলো আছে সেগুলো যে শুধুমাত্র অ্যামরফাস সিলিকনে অ্যাবজর্ব হবে তা কিন্তু না। সে প্রথমে এখানে অ্যাবজর্ব হওয়ার চেষ্টা করবে, যদি না পারে তারপরে সে এখানে অ্যাবজর্ব হওয়ার চেষ্টা করবে, সেখানেও যদি না হয় তাহলে সে ক্রিস্টালাইন সিলিকনে হবে, এবং সেখানে না হলে অ্যামরফাস সিলিকনে হবে। বুঝতে পারছেন? মানে মাল্টিপল চান্স থাকবে তার অ্যাবজর্ব হওয়ার। স্যার এটা সিলিকন, তাহলে ক্রিস্টালাইন সিলিকনটা হলো টপ সেল অ্যাবজর্বার। টপ সেল কেন হবে? এটা তো বটম সেল, টপ সেল তো উপরে। সরি সরি, বটম সেল। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাবজর্বার, মানে এটাকে আমরা প্রাইমারি অ্যাবজর্বার বলতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইয়াটা হচ্ছে, অন্যগুলা হচ্ছে অক্সিলারি। মানে অক্সিলারি মানে এখানে আসলে জিনিসটা হচ্ছে যে মানে ওগুলা ওগুলা তো অ্যাবজর্ব হয়, বাট ওটা হচ্ছে অক্সিলারি, মানে ওগুলাতে হয়তো সার্ট মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট করে এই আর কি। আচ্ছা, তো এখন আমরা কই জানি ছিলাম, এটাতে ড্র করতেছিলাম। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা তাহলে প্রথমে দেখি, ইয়াটা দেখি যে প্রথমে আমরা তাহলে কি করলাম, আমরা প্রাইমারি যে দুইটা অ্যাবজর্বার আছে, মানে টপ সেল অ্যাবজর্বার হচ্ছে সিজিয়াম টিন জার্মেনিয়াম আয়োডাইড, আর বটম সেল অ্যাবজর্বার হচ্ছে ক্রিস্টালাইন সিলিকন। এই দুইটাকে আমরা সুইপ করলাম, ঠিক আছে। তাহলে দেখেন এই দুইটাকে যখন আমরা সুইপ করলাম, তখন আমরা এখানে এই যে তার এই সুইপ করার সময় আমরা যে রেঞ্জটা নিছি, এটাকে নেওয়া হচ্ছে 100 থেকে 300-র ভিতরে, এই নিচেরটা মানে পেরোক্সাইডটা, আর এটা নিয়ে হচ্ছে হচ্ছে আপনার ক্রিস্টালাইন সিলিকনটা নিয়ে হচ্ছে 1 থেকে 5। তাহলে এখান থেকে আপনারা যদি দেখেন এই প্লট গুলা যদি খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কি টার্গেট ম্যাট্রিক্স হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি। এখন অন্যগুলা হয়তো দেখবেন যে এই রেঞ্জে সেম হতে পারে বা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে দেখি, দেখেন এটা আবার কি হলো?
আচ্ছা, এখানে যদি আমরা দেখি, প্রথমে যদি পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা দেখেন, হ্যাঁ, পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিতে সিলিকন মানে পেরোক্সাইডের সাথে দেখেন ইনিশিয়ালি কিন্তু এফিসিয়েন্সিটা বাড়তেছে, তারপরে একটা 150 পরে গিয়ে আবার এফিসিয়েন্সিটা কমতেছে। আর অন্যদিকে যদি আপনি সিলিকন ক্রিস্টালাইন সিলিকন দেখেন, ক্রিস্টালাইন সিলিকনের জন্য আসলে খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে না, বাট আপ টু 2 মাইক্রন পর্যন্ত হচ্ছে আসলে এটা কিছুটা হয়তো বাড়ে, তারপরে কমে যায়। ঠিক আছে, তো এখানে আসলে ক্রিস্টালাইন সিলিকনের থিকনেসটা খুব একটা মানে ক্রুশাল ফ্যাক্টর না পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সির জন্য। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে যে এটা এটার সাথে খুব একটা ভেরি করতেছে না। তো এখানে কি ডিটারমিনেশন হচ্ছে কার জন্য, তাহলে এটা এই যে মানে পারফরমেন্সটা ভেরি করতেছে কার জন্য, এটা হচ্ছে পেরোক্সাইডের থিকনেসের জন্য। এখন আমরা যদি ওপেন সার্কিট ভোল্টেজটা দেখি, ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যত থিকনেস বাড়াচ্ছি ক্রিস্টালিন সিলিকনের, তাহলে ইনিশিয়ালি এটা বাড়তেছে, তারপর আবার কমে যাচ্ছে। 2 মাইক্রনের পরে আবার ওপেন সার্কিট ভোল্টেজ কমতেছে। আর পেরোক্সাইডের ক্ষেত্রে যত থিকনেস বাড়াচ্ছি তত ওপেন সার্কিট ভোল্টেজ কমতেছে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে ওপেন সার্কিট যেহেতু আমি যত থিকনেস বাড়ালে আমার রিকম্বিনেশনের চান্স বাড়তেছে, সো রিকম্বিনেশনের চান্স বাড়লে আমার ওপেন সার্কিট ভোল্টেজটা কমে যাবে। শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে একই অবস্থা, এটা এই পাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা সার্টেন থিকনেসের জন্য মানে পেরোক্সাইড থিকনেসের জন্য শর্ট সার্কিট কারেন্টটা ম্যাক্সিমাম। আর ক্রিস্টালাইন সিলিকনের সাথে আসলে শর্ট সার্কিট কারেন্টের খুব একটা ডিপেন্ডেন্স নাই। ফিল ফ্যাক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিস্টালাইন সিলিকনের উপর এটা তেমন একটা ডিপেন্ড করে না, বাট অ্যাজ এ আমি যদি এখানে আমি পেরোক্সাইডের থিকনেসটা বাড়াইতে থাকি, এটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এখন দেখেন যে আমরা এখানে দেখতেছি যে আসলে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি, শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট, ফিল ফ্যাক্টর, এগুলো কোনোটার সাথে আসলে ক্রিস্টালাইন সিলিকনের স্ট্রং কোনো ডিপেন্ডেন্স নাই, বাট ওপেন সার্কিট ভোল্টেজ একটা ডিপেন্ডেন্স আছে, এবং 2 মাইক্রনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ওপেন সার্কিট ভোল্টেজটা পাচ্ছি। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্রিস্টালাইন সিলিকনটাকে আমরা ইয়া হিসাবে দিব, 2 মাইক্রন হিসাবে আমরা এখানে চুজ করব। ঠিক আছে, আর এটাকে ইউজ করবো অ্যারাউন্ড 160 মতো, এই পেরোক্সাইডটাকে। তাহলে এটা গেল আমাদের প্রথম রাউন্ড অফ অপটিমাইজেশন, মানে কি অ্যাবজর্বার গুলা। আচ্ছা, তারপরে যেটা হবে, এগুলো আমি বলছি, এগুলো এখানে লেখা আছে, জাস্ট আপনি দেখে নিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যেটা করব, এই যে আমরা নতুন এই অ্যাবজর্বার গুলা পেলাম, এই যে থিকনেস গুলা পেলাম, ক্রিস্টালাইন সিলিকনের জন্য 2 মাইক্রন, তারপরে হচ্ছে পেরোক্সাইডের জন্য হচ্ছে 160 মাইক্রন। এই থিকনেস নিয়ে আমরা এখন ইটিএল আর এসটিএল সুইপ করব, টপস লেয়ারের। টপ সেলের ইটিএল এসটিএল। টপ সেলের ইটিএল এসটিএল সুইপ করলে আমরা দেখতেছি যে এখানে আমরা দেখতেছি যে টাইটেনিয়াম অক্সাইড যখন 20, আর ইয়াটা যখন অ্যারাউন্ড 20, মানে এই দুইটাই যখন অ্যারাউন্ড 20 বা 30, এই রেঞ্জে হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা আসতেছে। এবং সিমিলারলি ওপেন সার্কিট ভোল্টেজটা আর পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সির প্লটটা অলমোস্ট সেম, মানে দুইটার জন্য আসলে যেই থিকনেস পেয়ারের জন্য আমার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম, সেই একই থিকনেস পেয়ারের জন্য আমার ওপেন সার্কিট ভোল্টেজটা ম্যাক্সিমাম। হুম শর্ট সার্কিট কারেন্ট হয়তো আরেকটু ডিফারেন্ট রেঞ্জে হচ্ছে, আর ফিল ফ্যাক্টরটা আরেকটা একটু ডিফারেন্ট রেঞ্জে হচ্ছে, বাট আমাদের আলটিমেটলি এগুলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি। সো একই সাথে দেখা যাচ্ছে যে আপনি যদি পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম করতে চান, তাহলে আপনাকে অন্যান্য মেট্রিক্স গুলোর সাথে একটু ট্রেড অফ রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আসলে দেখেন সোলার সেলে আমরা কি চাই, আমরা তো বেসিক্যালি চাই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ারটাই যেন কনভার্ট করতে পারে। তো এই ক্ষেত্রে চিন্তা করলে আমাদের এই জন্য এটা হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা যেটাতে ম্যাক্সিমাম হয় সেটাকে আমরা নিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপটিমাল যে ভ্যালুটা আসতেছে সেটা কত? অপটিমাল ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার টাইটানিয়াম অক্সাইড হচ্ছে 20 ন্যানোমিটার, আর কিউপ্রাস অক্সাইড হচ্ছে 30 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমরা যে ন্যানো রড ইউজ করতেছি এবং ডাইইলেকট্রিক হিসেবে সিলিকন নাইট্রাইড ইউজ করতেছি, এটা কেন করতেছি? তো এখানে আমরা আসলে এটার জন্য আমরা বিভিন্ন রকম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেখছিলাম, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম জিঙ্ক অক্সাইড, তারপর জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন নাইট্রাইড। তো এই বিভিন্ন রকম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ধরে, মানে আমাদের যে প্লাজমোনিক লেয়ারের জন্য আমরা যেটা ইউজ করতেছি, সেই ম্যাটেরিয়াল গুলোর কারণে আমরা টপ সেলের ফটোকারেন্ট আর বটম সেলের ফটোকারেন্টটা দেখছি। এবং এটার ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই সিলিকন নাইট্রাইডের জন্য আসলে দুইটার মধ্যে আমার ব্যালেন্সটা হয়। ঠিক আছে, যেমন আপনি যদি অন্যগুলাতে দেখেন, যেমন সিলিকন নাইট্রাইডের ক্ষেত্রে দেখেন,
আপনি টপ সেলে পাচ্ছেন 21.21, আর বটম সেলে পাচ্ছেন 22.57। হ্যাঁ, অন্যগুলাতে হয়তো আপনার দেখবেন যে এটা একটু কম, এটা কাছাকাছি। তারপর এখানে আবার এইগুলা কম, মানে এগুলাতে দেখবেন যে আপনি বটম সেলটা, যেমন এখানে আবার বটম সেলটা বেশি, কাছাকাছি মানে মোটামুটি বেশি, কিন্তু এটা আবার কম। তার মানে ওভারঅল যদি আপনি দেখেন যে দুইটার মধ্যে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে আমার এই সিলিকন নাইট্রাইট দিয়ে আমার কারেন্ট ম্যাচিংটা বেটার হচ্ছে নিচে ডাইলেকট্রিক মিডিয়ামটার জন্য। ঠিক আছে, তারপরে আমরা এই যে যে ইয়াটা মানে ম্যাটেরিয়াল, মানে কন্ডাক্টিং বা মেটাল যে জিনিসটা, মানে যে মেটালটা দিয়ে আমরা এখানে প্লাজমনিক লেয়ার বানাবো, সেটা হিসাবে আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে সিলভার আর গোল্ড, এবং এই এদের বিভিন্ন শেপ দেখছি, হেমিস্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল। এবং হেমিস্ফেরিক্যালের জন্য আমরা দেখছি যে এরকম আসতেছে কারেন্টটা, আর গোল্ডের জন্য ওটা হচ্ছে একটু বেটার আসতেছে। ঠিক আছে, তো গোল্ড এবং সিলিন্ড্রিক্যাল শেপের জন্য। ঠিক আছে, তো এই জন্য আমরা গোল্ডটাকে চুজ করছি। এটা হয়তো পেপারে আরো ডিটেল বলা আছে। এবং দুই ক্ষেত্রে আমরা রেডিয়াস নিয়েছিলাম 130 ন্যানোমিটার। এখন এটা 130 ন্যানোমিটার কেন নিচ্ছি এটা আমরা দেখবো, এটার আমরা একটা ভেরিয়েশন করে দেখছি যে 130-তে বেটার আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিলিকন নাইট্রেট চুজ করা আরো একটা কারণ আছে। এটা হচ্ছে, সিলিকন নাইট্রেট আমরা কেন চুজ করছি, এটা হচ্ছে যে এটা ওয়েল নন প্যাসিভেশন ও ডাইলেকট্রিক। মানে এটা এটা অলরেডি তোমার আপনার দেখেন যে এটা সিলিকন বেসড, তো এটা সিলিকনকে ভালোভাবে প্যাসিভেট করতে পারবে। এবং আরেকটা হচ্ছে যে এটা রিফ্লেকটিভ ইন্ডেক্সটা গুড লাইট ট্র্যাপিং এর জন্য। মানে এটা ইন্টারনাল রিফ্লেকশন করবে, মানে মাল্টিপল রিফ্লেকশন হেল্প করবে। আর ওটা হচ্ছে সাইনাইড উইথ সিলিকন প্রিমিয়ার, যেহেতু সিলিকন বেস, তো এটা ফেব্রিকেশনটা ইজি। আচ্ছা আচ্ছা, কারো কারো বোধহয় মাইক অন করা, মাইকটা অফ করেন, কথা না বললে মাইকটা অফ করে রাখেন। আচ্ছা, তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডোপিং অপটিমাইজেশন। আচ্ছা, ডোপিং অপটিমাইজেশনে যেটা করা হচ্ছে যে আমাদের এখানে কি যে লেয়ার গুলো আছে, যেমন ইটিএল টপ লেয়ারের, তারপরে অ্যাবজর্বার, তারপর এইচটিএল টপ লেয়ারের, এই তিনটাকে আমরা এখানে ডোপিংটা আমরা দেখছি, ডোপিং ভেরিয়েশন করে। তো ডোপিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি দেখেন দুইটা জিনিস হয়। আপনি যদি ইটিএল এইচটিএল দেখেন, এখানে যদি আপনি ডোপিং কমান তাহলে এটা কন্ডাক্টিভিটি কমে যাবে। হুম, আবার যদি আপনি এক্সেসিভ ডোপিং করেন তখন আসলে রিকম্বিনেশন প্রবাবিলিটি বাড়বে। হ্যাঁ, মানে রিকম্বাইন হওয়ার চান্স বাড়তে থাকবে। তো এই দুইটার মধ্যে আসলে একটা ট্রেড অফ লাগবে। ঠিক আছে, এবং এই দুইটা ট্রেড অফের কারণে তাহলে দেখেন যে ভেরি হাই ড্রপিং করলে আমার রিকম্বিনেশন বাড়বে এবং ওপেন সার্কিট ভোল্টেজ কমে যাবে এবং পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি কমে যাবে। আবার ভেরি লো ড্রপিং করলে আমার কন্ডাক্টিভিটি কম থাকবে, মানে ভোল্টেজ ড্রপ, রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ বাড়বে। ঠিক আছে, তো এখন এই দুইটার মধ্যে ট্রেড অফ করে অপটিমানের জন্য দেখেন এখানে কিন্তু এই জন্য দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড এই টাইটেনিয়াম অক্সাইডের জন্য আমরা যেটা দেখতেছি এটার অপটিমালটা অ্যারাউন্ড, কথা বলতেছেন কে একটু, আর মাইক ইয়া করা দেন, মাইকই করছিল। আচ্ছা, তো যেটা হচ্ছে যে টাইটেনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমার এটা ছিল তাহলে 10^17 হচ্ছে অপটিমাল পাওয়া যাচ্ছে। পেরোক্সাইডের জন্য আমরা অপটিমাল পাচ্ছি 10^14। এটার ক্ষেত্রে যেমন টু হাই হলে আমার যে এখানেও একই সমস্যাই হবে, যে আমার রিকম্বিনেশনটা বেড়ে যাবে, শর্ট সার্কিট কারেন্ট কমে যাবে। আর যদি টু লো হয় তাহলে আবার বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডটা কম হবে। ঠিক আছে, মানে এটার যদি বিল্ট ইন যদি ইলেকট্রিক ফিল্ডটা থাকে সেটা কমে যাবে। আচ্ছা, সিমিলারলি আপনার এটা এই কিউপাস অক্সাইডের ক্ষেত্রে আসলে ওই কথাটাই খাটে, যে আপনার কন্ডাক্টিভিটি কম হবে যদি বেশি কম দেন, আবার বেশি হলে আবার রিকম্বিনেশন বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অপটিমালটা পাচ্ছি। তাহলে ইটিএল এর জন্য অপটিমাল পাচ্ছি 10^17, অ্যাবজর্বারের জন্য 14, আর কিউপাস অক্সাইডের জন্য 10^18। এই, তাহলে আমরা যদি এখানে জেনারেল ট্রেন্ডটা দেখি যে ইটিএলটা মডারেট ড্রপিং, এটা হচ্ছে মডারেট করার কারণে আমার যে সুবিধাটা হচ্ছে, একটা হচ্ছে আমার সিরিজ রেজিস্ট্যান্সটা কমতেছে, বাট এটার এক্সেসিভ ফ্রি ক্যারিয়ার অ্যাবজর্পশন আর রিকম্বিনেশন হচ্ছে না। ঠিক আছে, এটা একটা সুবিধা। তারপর যেটা হচ্ছে যে আমার লাইটলি ডোপড অ্যাবজর্বার, এটা ডিফিউশন লেন্থটা, যেহেতু লাইটলি ডোপ, এটা রিকম্বিনেশন প্রবাবিলিটি কম, তার মানে ডিফিউশন লেন্থটা ভালো হবে। এবং যেহেতু আমার ডোপিং এর কারণে আমার এখানে ট্র্যাপ বা ডিফেক্ট চলে আসতে পারে, তো এখানে লো লো লাইটলি ডোপ করার কারণে এটা শক্টলি রিড হল রিকম্বিনেশনের, বা যেটা ট্র্যাপের থ্রোতে যে রিকম্বিনেশনটা হয় সেটা চান্সটা কমবে। ঠিক আছে, তার মানে ওভারঅল এখানে হচ্ছে রিকম্বিনেশনটা কমবে।
আমার লাইফ টাইম বাড়বে এবং ডিফিউশন লেন্থটাও বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আবার এখানে হেভিলি ডোপ করা হয়েছে এইচটিএলটাকে। রিলেটিভলি আপনি দেখেন যে এখানে কিন্তু সবচেয়ে হেভিলি ডোপ হচ্ছে এইচটিএলটা। এই এইচটিএলটা হেভিলি ডোপ হওয়ার কারণে এখানে বেন্ড বেন্ডিং হবে, স্ট্রং বেন্ড বেন্ডিং। তার মানে এটা আসলে যে কেরিয়ারটাকে পাস করতে দেওয়ার কথা সেটাকে পাস করতে হেল্প করবে। মানে হোল এক্সট্রাকশনটা এফিশিয়েন্ট হবে, আবার ইয়া হবে, মানে ব্লক করবে হচ্ছে গিয়ে মায়োটিক এরিয়া, মানে যেটা হওয়ার কথা না, ইলেকট্রনটাকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে ডিজাইনের এখানে যে কি যে জিনিসটা ফাইন্ডিংটা, এটা হচ্ছে সুইট স্পটটা আমরা কিভাবে পাবো। সুইট স্পটটা আমরা পাবো ফিল্ড স্ট্রেংথ, রিকম্বিনেশন এবং ট্রান্সপোর্ট, এই তিনটা জিনিসকে একসাথে কনসিডার করতে হবে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কেমন হচ্ছে, রিকম্বিনেশনটা কতটুকু হচ্ছে, আর ট্রান্সপোর্টটা কতটুকু, মানে আসলে তিনটা একই সাথে ইন্টার কানেক্টেড, বাট এই তিনটা ক্রাইটেরিয়ার ভিতরে অপটিমাইজেশনটা আমাকে ডোপিং এ করতে হবে। এবং এটা আসলে আপনাকে এখানে বলা হয়েছে, বাট আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে পিসিটা কোথায় অপটিমাল হচ্ছে, এই আর কি। সিমিলারলি আমরা এখানে বটম সেলেরও ডোপিং গুলাকে ভেরিফাই করব, মানে বটম সেলের যে কি লেয়ার গুলো আছে, অ্যামরফাস সিলিকন লেয়ার, পিআরএন, তারপর হচ্ছে গ্যালিয়াম অ্যান্টিমোনাইট, ক্রিস্টালাইন সিলিকন, এই সবগুলা লেয়ারে আমরা ইয়া করছি, ডোপিংটাকে ভেরি করছি। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে অপটিমাল ভ্যালু গুলা দেখেন সবই কিন্তু মোটামুটি মডারেট, অ্যাপার্ট ফ্রম অ্যামরফাস সিলিকন, এটা 10⁻19। ঠিক আছে। এখন এটা এত হাই কেন? কারণ এটা আসলে ব্যাক সারফেস ফিল্ড হিসেবে কাজ করতেছে। তো ব্যাক সারফেস ফিল্ড তখন হয় যখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ইলেকট্রিক ফিল্ডের জন্য আসলে এখানে একটা স্ট্রং বিল্ট ইন পটেনশিয়াল দরকার। তো এই জন্য আসলে এখানে আমার এই ডোপিংটাকে ভেরি হাই করা হয়েছে। হ্যাঁ, মানে এটা দেখা যাচ্ছে হাই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি দেখি যে দেখেন এখানে ইনসাইডটা যদি আমরা দেখি বটম সেল ডোপিং এর, এটা হচ্ছে অ্যামরফাস সিলিকন গুলা যদি দেখেন এনআরপি, এটা হচ্ছে গিয়ে ফর্ম সিলেক্টিভ কন্টাক্টস এন্ড প্যাসিভেশন। হায়ার ডোপিং এট রেয়ার স্ট্রং ব্যাক সারফেস ফিল্ড, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই হায়ার ডোপিংটার কারণে এখানে ব্যাক সারফেস ফিল্ডটা স্ট্রং হবে। আচ্ছা, গ্যালিয়াম অ্যান্টিমোনাইটটা হচ্ছে এখানে অক্সিলারি অ্যাবজর্বার, এটা মডারেট ডোপিং। এটা ব্যালেন্স করতেছে কন্ডাক্টিভিটি এবং রিকম্বিনেশনের ভিতরে। মানে এটা ডোপিংটা এরকম যেটা কন্ডাক্টিভিটিটাকেও মেনটেন করতেছে, আবার খুবই হাই রিকম্বিনেশনটাকেও প্রিভেন্ট করতেছে, এই। আচ্ছা, ক্রিস্টালাইন সিলিকনটাও মডারেট ডোপিং। ফর হাই এফিসিয়েন্সি সিলিকন হেটারোজাংশনের জন্য এটা ঠিক আছে, এই ডোপিংটা। এটা ডিফিউশন ল্যান্ডটাকে ইয়া করবে আপনার, মোটামুটি গুড একটা ডিফিউশন ল্যান্ড প্রোভাইড করবে, আবার একই সাথে সে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডটাও প্রোভাইড করবে মোটামুটি। আচ্ছা, এখন আমরা তাহলে এই ডোপিং গুলা দেখলাম, এখন আমরা বটম সেলের থিকনেস গুলা দেখি। আচ্ছা, বটম সেলে আমি তো বলছিলাম যে এখানে বেশ কিছু অ্যাবজর্বার, এখানে চারটা অ্যাবজর্বার আছে। মানে যদি আমরা অক্সিলারি অ্যাবজর্বার চিন্তা করি, টোটাল এটা সহ চারটা লেয়ার আছে। একটা হচ্ছে ক্রিস্টালাইন সিলিকন, তারপর দুইটা অ্যামরফাস সিলিকন, আর হচ্ছে গ্যালিয়াম অ্যান্টিমোনাইট। তো এখানে আমরা এই যে ইয়া হিসেবে ট্রান্সপোর্ট লেয়ার প্লাস অক্সিলারি অ্যাবজর্বার হিসেবে যেগুলো কাজ করতেছে এই বটম সেলের, এটা হচ্ছে অ্যামরফাস সিলিকন এন টাইপ আর পি টাইপ, এই দুইটার থিকনেসকে আমরা সুইপ করে দেখছি। ঠিক আছে। তো এখানে দেখতেছি যে সুইপ করে যখন আমরা দেখলাম যে এন টাইপের সাথে এটা বেশ ভালো চেঞ্জ হয়, এন টাইপের সাথে যদি ইনক্রিজ করি থিকনেস, তাহলে দেখা যাচ্ছে যে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা কমতেছে। অন দা আদার হ্যান্ড যদি আমি পি টাইপের সাথে দেখি, পি টাইপের সাথে আসলে খুব একটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা এন টাইপের উপর ডিপেন্ড করতেছে, বাট পি টাইপের সাথে খুব একটা চেঞ্জ হচ্ছে না। বাট এখানে যদি আমরা আবার দেখি ওপেন সার্কিট ভোল্টেজ, সেক্ষেত্রে আবার এটা স্ট্রংলি, কারণ ওপেন সার্কিট ভোল্টেজ আপনি দেখেন যে এটা যত বাড়াবেন আপনার তো রিকম্বিনেশনের, সরি, থিকনেস বাড়লে রিকম্বিনেশনের চান্স বাড়বে। সো এখানে অ্যামরফাস সিলিকন আর পিআরএন দুইটার একটা সার্টেন থিকনেস আছে, যেটা হচ্ছে আমার অ্যারাউন্ড 50, অ্যাকচুয়ালি 15 মাইক্রনের জন্য আমি দুইটারই থিকনেস মানে অপটিমাল ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছি। শর্ট সার্কিট কারেন্টের ট্রেন্ডটা অলমোস্ট পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সির মতোই। এন টাইপ সিলিকনের সাথে এটা বেশ ভালোই ডিপেন্ড করে, বাট পি টাইপের সাথে খুব একটা ডিপেন্ড করে না। আর এখানে যদি আমরা ইয়াটা দেখি, এটা কি ফিল ফ্যাক্টর দেখা যাচ্ছে যে আসলে দুইটারই লেন্থ বাড়ার সাথে সাথে ফিল ফ্যাক্টরটা কমতে থাকে, তবে এটা মোর ডমিনেন্ট হচ্ছে এন টাইপের জন্য। তো এইসব দেখে আমরা মোটামুটি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে 50 ন্যানো, সরি এটা মাইক্রোন, এটা হচ্ছে ন্যানোমিটার। তো 15 ন্যানোমিটার যদি হয় দুইটারই থিকনেস, মানে অ্যামরফাস সিলিকন পি টাইপ এন টাইপ দুইটা থিকনেস 15 ন্যানোমিটার হলে আমরা মোটামুটি সবগুলাকে একটা রিজনেবল রেঞ্জে আনতে পারি। ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে 15 ন্যানোমিটার হচ্ছে দুইটার জন্য অপটিমাল ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা এখানে গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের থিকনেসটাকে সুইপ করছি।
আচ্ছা, গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের ব্যান্ড গ্যাপ যেহেতু 0.72 ইলেকট্রন ভোল্ট, সো এটা নিয়ার ইনফ্রারেড, মানে এটা হচ্ছে লঙ্গার ওয়েভলেন্থের দিকে এটা স্ট্রং অ্যাবজর্পশন হবে, এবং এটা আসলে বটম সেলের অ্যাবজর্পশনটাকে এনহ্যান্স করবে। হুম। এবং এই জন্য কিন্তু দেখেন আমার এটা যেহেতু একটা অক্সিলারি অ্যাবজর্বার, এবং এটা যেহেতু বটম সেলকে অলরেডি অ্যাবজর্ব করতেছে, এবং গ্যালিয়াম অ্যান্টিমোনাইড মোস্ট প্রবাবলি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। হ্যাঁ, এবং 3,5 ম্যাটেরিয়াল গুলা কিন্তু খুবই স্ট্রংলি অ্যাবজর্ব করে, কারণ যারা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। ঠিক আছে। তো এই কারণে যেটা হবে যে এটার কারণে আপনার সুবিধা যেটা হচ্ছে যে আপনার ও যেহেতু অলরেডি এই গ্যালিয়াম অ্যান্টিমনি যেহেতু অলরেডি অনেকগুলা মানে বেশ বেশ একটা সিগনিফিকেন্ট পোর্শন অ্যাবজর্ব করে ফেলতে পারবে, তো এই জন্য ক্রিস্টালাইন সিলিকনের থিকনেসটাকে আমরা কম রাখতে পারি। এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে ক্রিস্টালাইন সিলিকনের থিকনেসটা আমরা অনেক চেঞ্জ করলে আমাদের খুব একটা পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি চেঞ্জ হচ্ছিল না। কারণ কি? কারণ হচ্ছে অলরেডি গ্যালিয়াম অ্যান্টিমনি হতে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে ফেলছে, মানে ওই ওই রেঞ্জে। সো এখানে আসলে ক্রিস্টালাইন সিলিকন ওইরকম ভাবে একটা সিগনিফিকেন্টলি আর তেমন অ্যাবজর্ব করতে পারতেছে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা থিকনেসটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 150 ন্যানোমিটার দিকে। এটা এটা আসলে থিকনেস কম হলে আবার যেটা হবে যে ফটোন অ্যাবজর্পশন কমে যাবে, আর থিকনেস বাড়লে আবার রিকম্বিনেশন বেড়ে যাবে। তো দুইটার ভিতরে ট্রেড অফ, একটা হচ্ছে ফটোন অ্যাবজর্পশনটাকে ম্যাক্সিমাইজ করা, অপটিমাইজ করা, আবার রিকম্বিনেশনটাকেও কম রাখা। আচ্ছা, তাহলে এইসব থেকে আমরা যদি দেখি যে আমাদের এখানে 150 ন্যানোমিটারটা হচ্ছে আমার পিক, মানে অপটিমাল। আর ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে যদি দেখি যে এটা এটা 150 ন্যানোমিটারের ম্যাক্সিমাম যাওয়ার পরে এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, বা শর্ট সার্কিট কারেন্টটা কমতে থাকে। যেহেতু আমার থিকনেস বাড়ার সাথে সাথে রিকম্বিনেশন প্রবাবিলিটি বাড়বে, সো আমার শর্ট সার্কিট কারেন্টটা কমতে থাকে। এই তো এখান থেকে আমরা যেটা দেখলাম যে এটার অপটিমাল ভ্যালুটা হচ্ছে 150 ন্যানোমিটার। ঠিক আছে। তাহলে এই 150 ন্যানোমিটারে আমরা যেটা পাবো, এটা পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা পিক হবে, এবং ম্যাক্সিমাম ওপেন সার্কিট ভোল্টেজটা আমরা পাবো। ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমার শর্ট সার্কিট কারেন্ট আর ফিল ফ্যাক্টরটা অ্যাকসেপ্টেবল। এই তাহলে এখানে কি করলে এই 150 ন্যানোমিটারটা প্রোভাইড করে বেস্ট ব্যালেন্স বিটুইন ভোল্টেজ জেনারেশন অ্যান্ড কারেন্ট কালেকশন। এই আচ্ছা, এবং এটার কারণে এই যে আপনার সিগনিফিক্যান্ট নিয়ার ইনফ্রারেড রিজনে যে অ্যাবজর্পশনটা হচ্ছে এই গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের কারণে, তো এটা কারণে আসলে আমি এখন একটা মাছ থিনার ক্রিস্টালাইন সিলিকন সেল, মানে বটম সেলে ইউজ করতে পারতেছি। কারণ ইউজুয়ালি আমি বলছি যে আপনার সিলিকনের কিন্তু সিঙ্গেল জাংশনের যে ওয়েফার গুলো ইউজ করতে হয়, সেটা থিকনেস হচ্ছে 180 মাইক্রনের মতো, সেখানে আমরা এখানে মাত্র 2 মাইক্রন দিয়ে এটা করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তারপরে আমাদের দেখেন আমাদের কিন্তু উপরে একটা সিলিকন ডাই অক্সাইড লেয়ার ছিল, সেটা ছিল আমাদের অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং লেয়ার। তো সেই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং লেয়ারটাকে আমরা ভেরি করছি থিকনেস, এবং সেখানে আমরা দেখতেছি যে 100 ন্যানোমিটারের দিকে আমার এই ইয়াটা পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটা 100 ন্যানোমিটারে ম্যাক্সিমাম। ঠিক আছে। এখানে এসে আমাদের ইয়াটা ম্যাক্সিমাম হচ্ছে। এখানে আসলে যদি দেখি যে এটা উদ্দেশ্যটা কি, এটা উদ্দেশ্যটা ছিল যে আপনার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর উদ্দেশ্য হচ্ছে এটা রিফ্লেকশনটাকে মিনিমাইজ করা। ঠিক আছে। সো রিফ্লেকশন মিনিমাইজ হওয়া মানে কি, রিফ্লেকশন মিনিমাইজ হলে আসলে অ্যাবজর্পশন বাড়বে, আর অ্যাবজর্পশন যদি বাড়ে তাহলে আমার শর্ট সার্কিট কারেন্ট, পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি সবগুলোই বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে তাহলে এটা আবার ট্রেড অফ আসলো কোথা থেকে। এটা কিন্তু ডিরেক্টলি চার্জ ট্রান্সপোর্ট লেয়ারের পার্ট না, এটা শুধু অপটিক্যাল লেয়ারের পার্ট, অপটিক্যাল সিমুলেশনের পার্ট। এখানে যেটা হচ্ছে দেখেন যে পিসিটা ইনিশিয়ালি ইনক্রিজ করবে এআরসি থিকনেস বাড়ার সাথে সাথে, তার মানে সে রিফ্লেকশনটাকে হেল্প করবে মিনিমাইজ করার জন্য। বাট আফটার 100 ন্যানোমিটার এটার পিসিটা আবার ডিক্লাইন করবে। এখানে যেটা হবে যে এখানে আবার অপটিক্যাল মিসম্যাচ হবে, মানে ওই যে আপনার অপটিক্যাল মিসম্যাচ মানে যারা যে এরপরে বেশি থিকনেস, আরো যদি থিকনেস বাড়ায় তখন এই অপটিক্যাল লেয়ারটা মানে অন্যান্য যে লেয়ার আছে সেই লেয়ারের সাথে তার মিসম্যাচ হবে অপটিক্যাল রেসপন্স। এই কারণে যেটা হবে যে তখন আবার রিফ্লেকশনটা আবার বাড়া শুরু করবে। ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা 100 ন্যানোমিটারটাকেই রাখবো। আচ্ছা, তো এই যে এখানে আবার এটা বলা আছে যে আপনার দেখেন যে যে শর্ট সার্কিটের কারেন্টটাও হচ্ছে এটা আসলে আপ টু 100 ন্যানোমিটার বাড়ে, তারপর এটা ড্রপ করা শুরু করে। ঠিক আছে। আবার ওপেন সার্কিট ভোল্টেজটার ক্ষেত্রে একটু একটু হালকা আগে এটা এসে ম্যাক্সিমাম হয়, এটা হচ্ছে 90 ন্যানোমিটারের ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে যে দের যে স্লাইড ড্রপ, 90 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার যে ওপেন সার্কিট ভোল্টেজটা একটু ড্রপ করে, মানে এটা আসলে 90 ন্যানোমিটার উপরে অলমোস্ট ফিক্স থাকে। এই
আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে এই তো মোটামুটি। তার মানে দেখেন, এটা কিন্তু ডিরেক্ট ইলেকট্রিক্যাল সার্কিটের পার্ট না হলো, মানে ইলেকট্রিক্যাল সিমুলেশনের পার্ট না হলো, এটা অপটিক্যাল রেসপন্সের থ্রুতে এটা ডিভাইসটাকে এফেক্ট করতেছে। ঠিক আছে। তো এখান থেকে আমরা ফিল ফ্যাক্টরটা যদি দেখি, ফিল ফ্যাক্টরটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড, ফিল ফ্যাক্টর কত, ফিল ফ্যাক্টরের যে কার্ডটা, এটা হচ্ছে আমার, এটা নন মনোটনিক। ঠিক আছে, 70 ন্যানোমিটারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, তারপর এটা আস্তে আস্তে কমতেছে, আবার হঠাৎ করে 100 ন্যানোমিটার একটু বাড়তেছে, আবার তারপর আবার কমতেছে। ঠিক আছে। তো ওভারঅল যদি কনক্লুশনটাতে আসি, তাহলে যেটা হবে যে 100 ন্যানোমিটার সিলিকন ডাইঅক্সাইড থিকনেসটা হচ্ছে এআরসির জন্য অপটিমাল। এটা একই সাথে আমার শর্ট সার্কিট কারেন্ট এবং পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করতেছে, এবং অন্য যে দুইটা জিনিস আছে, যেটা ওপেন সার্কিট ভোল্টেজ আর ফিল ফ্যাক্টর, এই দুটার জন্য সে মোটামুটি রিজনেবল একটা ভ্যালু প্রোভাইড করতেছে। ঠিক আছে। এই, আচ্ছা, তারপরে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আরেকটা সিলিকন ডাইঅক্সাইড কিন্তু আমরা ইউজ করছিলাম, সেটা ছিল রেয়ার সাইডে। আপনাদের মনে আছে কিনা? এখানে অনেকগুলো লেয়ার আছে। এই যে এই সিলিকন ডাইঅক্সাইডটা লাস্টে, হ্যাঁ, নিচে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে সেটা অ্যামরফাস সিলিকনের পরে, পি টাইপ অ্যামরফাস সিলিকনের পরে একটা সিলিকন ডাইঅক্সাইড আছে। এটা ছিল আমাদের রেয়ার প্যাসিভেশন লেয়ার। তো এই রেয়ার প্যাসিভেশন লেয়ারটাকে আমরা এখানে অপটিমাইজ করছি। আচ্ছা, এই যে রেয়ার প্যাসিভেশন লেয়ার কোথায় গেল? আচ্ছা, রেয়ার প্যাসিভেশন লেয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নর্মালি এটার দেখেন এখানে যেহেতু এটা প্যাসিভেশন লেয়ার, মানে এটা আসলে ওরকম অপটিক্যাল রেসপন্সে খুব একটা ইয়া নাই। আপনি রেঞ্জটা যদি খেয়াল করেন যে 21.236 থেকে 21.24, বেসিক্যালি এটা চেঞ্জ হয় নাই বলা যায়। তো এখানে আমি এটাকে জাস্ট একটু মানে দেখানো হয়েছে আলট্রা জুম করে, সো এটা বেসিক্যালি ইনসেনসিটিভ। আর এখানে কিছুটা আছে, বটম সেলের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে, 22.42 থেকে 5। তো এটা আসলে অলমোস্ট কোনো ভেরিয়েশন নাই বলা যায়। ঠিক আছে। তো বটম সেলের রেসপেক্টে যদি আমি দেখি, যে বটম সেলের কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে 30 ন্যানোমিটারের দিকে, এবং সিলিকন ডাই অক্সাইডও কিন্তু ডিরেক্টলি কোনো ইয়ার পার্ট না, ইলেকট্রিক্যাল সিমুলেশনের পার্ট না, বাট এটা ওই যে অ্যাপার্ট ফ্রম প্যাসিভেশন তার একটা অপটিক্যাল রেসপন্স আছে, যেটা তো রিফ্লেকশনে হেল্প করে। তো এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে এই কারেন্টের একটা ভেরিয়েশন আসতেছে। ঠিক আছে। তো আমরা এখানে ধরতে পারি যে 30 ন্যানোমিটারটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের, এটা হচ্ছে অপটিমাল ভ্যালু, মানে প্যাসিভেশনের জন্য। এই, তো এখান থেকে আমরা যদি দেখি যে টপ সেলের ফটোকারেন্ট বিহেভিয়ারটা দেখলাম আমরা, বটম সেলের ফটোকারেন্ট বিহেভিয়ারটা দেখলাম। ও, এটা তো ইয়ার জন্য দেখলাম, এই যে সিলিকন ডাইঅক্সাইডের জন্য। আচ্ছা, ওভারঅল যেটা আমরা দেখলাম যে 30 ন্যানোমিটার হচ্ছে মানে অপটিমাল এই দুইটার জন্যই, টপ আর বটম সেলের ফটোকারেন্ট। আচ্ছা, এখন আমরা আসি রেডিয়াস অপটিমাইজেশনে। ওই যে আমরা এখন যে প্লাজমনিক ন্যানো রডটা নিলাম, এটা রেডিয়াসটা কত হওয়া উচিত? ঠিক আছে। তো এখানে আমরা রেডিয়াসটা ভেরি করতেছি 100 থেকে 300 ন্যানোমিটার। এখানে আমরা যেটা দেখতেছি যে একই সাথে ফটো কারেন্ট, এবং এখানে কিন্তু দেখেন, আমি আগে বলছি যে এখানে ইস্যুটা হচ্ছে যে কারেন্ট ম্যাচিং করা, টপ সেল আর বটম সেলের ভিতরে কারেন্ট ম্যাচ করা। তো যেখানে কারেন্টটা ম্যাচ হবে সেটা হচ্ছে আমাদের অপটিমাল ভ্যালু। তো এখান থেকে যদি দেখেন যে ইনিশিয়ালি আমরা যদি রেডিয়াসটা বাড়াতে থাকি, যে মানে গোল্ড ন্যানো রোডের, তাহলে টপ সেলের কারেন্টটা ইনিশিয়ালি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, তারপর আস্তে আস্তে একটু কমে। আর বটম সেলেরটা হচ্ছে একটা প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে কমতে থাকে, মানে একটা লোকাল একটা ম্যাক্সিমাম ভ্যালু দেখা যাচ্ছে। যদিও টপ সেলের ভ্যালুটা আহামরি কিছু চেঞ্জ হচ্ছে না, বটম সেলেরটা হয়তো কিছুটা চেঞ্জ হচ্ছে। বাট এখানে দেখেন যে কারেন্ট ম্যাচিং এর দিক থেকে যদি চিন্তা করি, তাহলে দুইটা সেলের কারেন্টই যে পয়েন্টে সেম, সেটা বা কাছাকাছি, সেটা হচ্ছে আমাদের জন্য অপটিমাল হবে। তো এখানে আমার দেখা যাচ্ছে যে কারেন্ট ম্যাচিং এর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই 150 পরে গিয়ে, এটা কি 150 তো মনে হচ্ছে নাকি 150 থেকে একটু নিচে। তো দেখেন এখানে অপটিমাল রেডিয়াসটা দেখেন, যে তাহলে আমরা যদি এখানে ইন্টারপ্রেট করি, যে দেখা যাচ্ছে যে বটম সেলের রেসপন্সটা অ্যাকচুয়ালি, যেহেতু দেখেন এখানে প্লাজমনিক ন্যানো রোডটা আসলে কোথায় কোন জায়গায় হেল্প করবে, এটা আসলে হেল্প করবে হচ্ছে নিয়ার ইনফ্রারেড রিজনের স্পেকট্রামটাকে অ্যাবজর্ব করতে। এবং এটা কেন বটম সেলটাকে মোর এফেক্ট করতেছে দেখেন, কারণ এটা কিন্তু আসলে দেখেন লাইটটা এদিক থেকে প্রপাগেট হবে, তাই না? লাইটটা এদিক থেকে আসতেছে, লাইটটা এদিক থেকে আসার পরে সেই প্লাজমনিক ন্যানো রোডে যাবে, মানে এই প্লাজমনিক লেয়ার থেকে রিফ্লেক্ট হবে। সে প্লাজমনিক ন্যানো লেয়ার থেকে রিফ্লেক্ট হয়ে আবার যখন ব্যাক করবে, তখন তো সে প্রথমে হচ্ছে বটম সেলের ভিতর দিয়ে যাবে। আর বটম সেলের ভিতর দিয়ে যখন সে যাবে, এবং এখানে আসলে বটম সেলের ভিতর দিয়ে যে লাইটটা যাচ্ছে সেটা আসলে কোনটা,
সেটা হচ্ছে আসলে এই অলরেডি এই লেয়ারের ভিতর দিয়ে পাস হয়ে যাওয়ার পর যেটা অ্যাবজর্ব হয় নাই সেটা, এবং এখানে মোস্টলি এনআইআর রিজনেরটাই থাকবে, ঠিক আছে? তো এটা যে মাল্টিপল রিফ্লেকশনের সময় যে আপনি লাইটটা পাবেন এই প্লাজমোনিক লেয়ারের জন্য, এটা আসলে মোস্টলি থাকবে এনআইআর বা আইআর রেঞ্জে। এই এনআইআর বা আইআর রেঞ্জে যে স্পেকট্রামটা থাকবে সেটা এফেক্ট করবে আসলে বটম সেলটাকে। তো এই জন্য আসলে আমাদের যেটা হচ্ছে যে এই কারণে কিন্তু আমাদের এই রেডিয়াসের সাথে যে আমাদের চেঞ্জটা হচ্ছে এটা বটম সেলটাকেই বেশি এফেক্ট করতেছে, ঠিক আছে? এই যে এখানে যদি আমরা দেখি বটম সেলটাকেই বেশি এফেক্ট করতেছে। তো এখান থেকে আমরা যদি ওভারঅল কনক্লুশনে আসি যে আমাদের অ্যারাউন্ড 150 ন্যানোমিটারের ক্ষেত্রে আমরা আসলে দুইটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। 150 এর কাছাকাছি, এই যেখানে 150-তে দেখেন এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, এবং তারা খুব কাছাকাছি। তো এটা আসলে ফোটন কারেন্টটাকেও মানে ফোটন কারেন্টটাও ম্যাচ হচ্ছে, ঠিক আছে? আরেকটা কি ফাইন্ডিং হচ্ছে যে আসলে এনহ্যান্সমেন্টটা প্রাইমারিলি ড্রিভেন বাই বটম সেল প্লাজমোনিক এফেক্ট। যে বটম সেলের ভিতর দিয়ে আসলে প্লাজমোনিক এফেক্টের কারণে যে রিফ্লেকশনটা হচ্ছে এটা বটম সেলে রিফ্লেক্ট মানে অ্যাবজর্ব হবে বেশি। আর এখানে ন্যানো স্ট্রাকচার ডিমেনশন গুলো আসলে ক্রুশাল, হ্যাঁ, এই কেয়ারফুলি অপটিমাইজ করার জন্য এই পারফরমেন্সটা, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে আমরা যেটা করছি যে এই যে আমরা সবকিছু করলাম, এগুলো করার পরে আমরা আবার একটা ফাইনাল অ্যাবজর্বার মানে আমাদের যে প্রাইমারি অ্যাবজর্বার দুটো ছিল, পেরোক্সাইড আর ক্রিস্টালাইন সিলিকন, এদেরকে আবার আমি কি করব, আবার আরেকটা ফাইনাল সুইপ করব। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এত কিছু চেঞ্জ করে দিলাম, ইনিশিয়াল সুইপের সাথে তো আমরা এই জিনিসগুলো অন্যরকম ছিল, অন্য অন্য থিকনেসে ছিল। এখন আমরা দেখবো যে এই যে বিভিন্ন লেয়ার থিকনেস গুলো যে আমরা চেঞ্জ করলাম, অপটিমাল করলাম, তারপরে আবার দেখবো যে এই অপটিমাল ভ্যালু গুলাতে যদি আমি এখন আবার এই প্রাইমারি অ্যাবজর্বার দুটাকে সুইপ করি, তাহলে কি তাদের ভ্যালু গুলা সেম থাকে কিনা বা সেটাকে আবার চেঞ্জ হয়ে যায় কিনা, এই, ঠিক আছে? তার মানে এটা একটা ইটারেটিভ প্রসেসে করতে হবে। তো এখন যেটা হচ্ছে যে এরপরে আমরা যখন প্রাইমারি লেয়ারটাকে যখন আমরা সুইপ করলাম, সে মানে এত কিছু চেঞ্জ করার পরে আমরা যখন আবার এটাকে সুইপ করব, তো এখান থেকে আমরা দেখতেছি যে আসলে ওই অপটিমাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। তো আগে যে ভ্যালুতে আমরা যে পেয়ার মানে থিকনেস পেয়ারের জন্য যেটা হচ্ছে পেরোক্সাইডের জন্য ছিল 160 ন্যানোমিটার, আর ক্রিস্টালাইন সিলিকনের জন্য ছিল 2 মাইক্রন, সেই একই থিকনেসে আমরা এখনো একই একই ভ্যালুই পাচ্ছি, ঠিক আছে? তো এটা আমাদের জন্য ফরচুনেট যে আমরা আসলে ওই অ্যাবজর্বার থিকনেসটা কমে নাই বা চেঞ্জ হয় নাই আফটার সো মেনি ইটারেশন, মানে এগুলোর জন্য। আচ্ছা, এখান থেকে আমরা যদি এখন ফাইনাল যে আমাদের অপটিমাল সেলের ডিজাইনটা দেখি, এই যে দেখেন এটা হচ্ছে বটম সেল, এটা হচ্ছে বটম সেল, এই লালটা হচ্ছে বটম সেল, আর নীলটা হচ্ছে টপ সেল, ঠিক আছে? এটা টপ, এটা বটম। আর এটা হচ্ছে এই হলুদটা হচ্ছে তাদের কম্বাইন্ড পারফরমেন্স, ট্যান্ডেম। আর কারেন্ট ম্যাচিং বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে দেখেন এই যে বটম সেল আর টপ সেলের ভিতরে কিন্তু একটা শর্ট সার্কিট কারেন্ট একটা ডিফারেন্স আছে। তো এটাকে যত কমানো যায়, এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু পারছি। নর্মালি হবে যদি আপনি এরকম এরকম করতে পারেন যে এটা টপ সেল এটা বটম সেল, দুটারই সেম কারেন্ট শর্ট সার্কিট, আর ট্যান্ডেমটা তাহলে জাস্ট অ্যাড হবে, ঠিক আছে? সো কারেন্ট ম্যাচিং এর উদ্দেশ্য হচ্ছে আসলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কমানো। এখন বোঝা গেছে কারেন্ট ম্যাচিং বলতে আমরা কি বোঝাচ্ছি? স্যার। জি হুম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা এটা হচ্ছে টপ সেলের পারফরমেন্সটা কি কেমন আসতেছে আমরা যদি দেখি। টপ সেলের পারফরমেন্সটা আসতেছে হচ্ছে আমার অ্যারাউন্ড 23.46%। আচ্ছা, এটা সম্ভবত আমরা, ও আচ্ছা, এখানে এগুলাকে আমরা সেপারেটলি করছিলাম, ঠিক আছে? মানে এই টপ সেল আর বটম সেলকে আমরা আলাদা আলাদা ভাবে অপটিমাইজ করে সিমুলেশন করছি। মানে এটা একটা সিঙ্গেল জাংশন সোলার সেল ছিল টপ সেলের মেটেরিয়াল দিয়ে, এটা একটা সিঙ্গেল জাংশন সোলার সেল ছিল বটম সেলের মেটেরিয়াল দিয়ে। আর এটা দুইটা কম্বিনেশনের কারণে যে ওভারঅল করা হচ্ছে সেটাতে আমরা দেখেন দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি অলমোস্ট 35%, ওপেন সার্কিট ভোল্টেজটা আসছে 1.93, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে লিমিটেড বাই টপ সেল, এটা ছিল আমার 21.3 মিলিয়ন পার সেন্টিমিটার স্কোয়ার, ফিল ফ্যাক্টরটা 80% উপরে, 84.7%। আমরা এটা বেশ মোটামুটি একটা মানে অপটিমাল ডিজাইন, ডিজায়ারেবল সবগুলা ভ্যালু আমরা মোটামুটি ডিজায়ারেবল পাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, এখন আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামটাতে আসি, ঠিক আছে? এই যে দেখেন এখানে ব্যান্ড ডায়াগ্রামে আসলে এটা টু দা স্কেলে আঁকার কারণে অনেকগুলা লেয়ার, যেমন এই যে এখানে দেখেন এই যে এই যে ব্যাকে যে পি টাইপের যে আমার ফার্স্ট লেয়ারটা আছে, তারপরে এই যে এখানে এখানে আসলে লেয়ারটা কিন্তু এই যে আপনি যদি যান এটা এখান থেকে আসতেছে, ঠিক আছে? এটা আসতেছে এইভাবে,
টপ টু বটমের দিকে। এটা হচ্ছে উপরে লাইনটা এদিক দিয়ে সানলাইটের দিক থেকে পড়তেছে, সানলাইট, আর এদিক থেকে এটা এটা হচ্ছে মানে ব্যাক কন্টাক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা ক্যারিয়ারের জন্য, যেমন আপনি যদি ইলেকট্রনের জন্য দেখেন, ইলেকট্রনের জন্য কিন্তু একটা ইউনিফর্ম পাথ আছে, ঠিক আছে, সেই এই বরাবর একটা পাথ ফলো করে সে এখানে আসবে। আর হোলের জন্য হচ্ছে উল্টা দিকে, হোলটা এদিকে ফ্লো করবে, ঠিক আছে। এখন আপনাকে আমি যেটা বলছিলাম যে যে লাস্টে যে অ্যামরফাস সিলিকনটা ছিল পি টাইপ, সেটা কিন্তু একটা ব্যাক সারফেস ফিল্ডের মতো কাজ করে। এখন এটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট এই যে দেখেন একটা স্ট্রং ব্যান্ড ব্যান্ডিং হয়েছে এখানে, ঠিক আছে। এই ব্যান্ড ব্যান্ডিংটা কিন্তু আসলে ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। সো ওই জন্য এখানে একটা এটা এক্সিস হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখেন যে ইলেকট্রন গুলা এইদিকে ফ্লো করবে, কিন্তু উল্টা দিকে কিন্তু এই যে ব্যাক সারফেস ফিল্ডটা কিন্তু ইলেকট্রনটাকে এদিকে এদিকে যেতে বাধা দিবে, ঠিক আছে। ইলেকট্রনটা এখানে একটা ব্যারিয়ার দিছে, যদিও এটা এতটা এফেক্টিভ ব্যারিয়ার না, বাট স্টিল এটা চেষ্টা করবে যে ইলেকট্রনটার জন্য ব্যাক সাইডে মানে উল্টা দিকে না যায়, ঠিক আছে। আবার সিমিলারলি হোলের জন্য দেখেন, হোলটা এদিকে ফ্লো করবে, বাট হোলটা এদিকে ফ্লো করবে, বাট হোলটা কিন্তু এদিকে আসতে পারবে না। এখানে একটা বেশ ভালো, যে এখানে তো আমরা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে রাখছি, মানে এখানে সিলেক্টিভলি এটা হচ্ছে হোল ব্লকিং লেয়ার, ঠিক আছে। আবার এই যে টপ সেলের এখানেও দেখেন, এখানে ওটা কিন্তু কি, এটা হচ্ছে হোল ট্রান্সপোর্ট লেয়ার। এখানে যে ইলেকট্রনটাকে ব্লক করবে, ইলেকট্রন এই যে এদিকে আসতে গেলে একটা অফসেট দেখবে, আর হোলের ক্ষেত্রে সে মোটামুটি কোনো অফসেটই দেখতেছে না। আর এখানে আপনি যদি দেখেন যে এটা আসলে কিন্তু আইটিওটা কি, আইটিওটা হচ্ছে এই দুইটার কিন্তু মানে এখানে আপনি যদি দেখেন যে এই যে দুইটার ক্ষেত্রে আপনি এই দুইটাকে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আসলে টু দা স্কেলে আঁকা হয় নাই। মানে এই দুইটা যদি সেম স্কেলেই থাকতো, 3 to -9, এটা যদি 3 to -9 থাকতো, তাহলে আপনি দেখতেন যে এদের মধ্যে আসলে মানে এটার কন্ডাকশন ব্যান্ডের সাথে এটার ভ্যালেন্স ব্যান্ড মিলে যায়। সো বেসিক্যালি যেটা, বা সরি, এটার সাথে সম্ভবত এটার ভ্যালেন্স মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডটা কাছাকাছি এনার্জিতে থাকবে। তো বেসিক্যালি যেটা হয় যে আইটিওর ভিতরে যেটা হয় যে আইটিওটা খুবই থিক লেয়ার মানে থিন লেয়ার থাকে। তো ওই কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলা টানেল করে আইটিওতে ঢুকে যায়, আর ভ্যালেন্স ব্যান্ড থেকে হোল গুলা টানেল করে আইটিওতে ঢুকে যায়। এবং দুইটার মধ্যে এই ঢুকে যাওয়ার পরে তাদের মধ্যে একটা রিকম্বিনেশন হয়, এবং রিকম্বিনেশন হয়ে তারা কারেন্টটাকে মেনটেন করে ফ্লো করতে। তাহলে এখান থেকে আমরা ব্যান্ড ডায়াগ্রাম থেকেও বুঝতে পারলাম যে এই ডিভাইসটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা দেখি যে যে আমরা যে এতগুলা লেয়ার ইউজ করলাম অপটিক্যাল অ্যাবজর্পশনে বাড়ানোর জন্য, তো এখান থেকে আমাদের আলটিমেট এফেক্টটা কেমন হলো। এই যে দেখেন এখানে আমরা মানে একটা ওভারঅল রেঞ্জ, এই ওভারঅল ওভারঅল রেঞ্জের ভিতরে ওয়েভলেন্থের রেঞ্জে আমরা দেখতেছি, এটা হচ্ছে আমার ওয়েভলেন্থ 300 থেকে 1100, মানে এটা হচ্ছে যে আমার, এবং এটা হচ্ছে নর্মালাইজড করা হয়েছে, সোলার ইরেডিয়েন্সটাকে নর্মালাইজ করে দেখানো হয়েছে। এখানে যদি আপনি দেখেন যে 300 থেকে 1000 1100-র ভিতরে মোটামুটি এই যে 400 থেকে 700-র মধ্যে কিন্তু আমার মেইন স্পেকট্রামটা আছে, ঠিক আছে। এই যে এই রিজনটাতে আমার মেইন স্পেকট্রাম মানে সোলার স্পেকট্রামটা। তো এখানে যদি আপনারা দেখেন যে এই যে এই ট্যান্ডেম সেলের ইয়েটা কিন্তু হলুদ, এই হলুদটা হচ্ছে ওভারঅল অ্যাবজর্পশন, এবং টপ সেলটা অ্যাবজর্ব করতেছে আমার 300 থেকে 700 বা 600-র মধ্যে এই রেঞ্জে, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে। আর বটম সেলটা শুরু করতেছে 600 থেকে, এরপর নিয়ার নিয়ার ইনফ্রারেড রেঞ্জে, ঠিক আছে। তো ওভারঅল মিলে কিন্তু দেখেন মোটামুটি 0.8-এর নিচে কোথাও নাই, মোটামুটি একটা ফ্ল্যাট স্পেকট্রাম আমরা পাচ্ছি। এবং এখানে আমরা যদি উল্টাটা দেখি, রিফ্লেকশনটা দেখি, তাহলে রিফ্লেকশনটা কিন্তু দেখেন 0.2 এর বা 0.1-এর কাছাকাছি। হ্যাঁ, তো আপনাদেরও উদ্দেশ্য হবে ট্যান্ডেম সোলার সেল ডিজাইন করার সময় এই জিনিসটা যেন এরকম আনা যায়, নিয়ার অ্যাটলিস্ট 0.8, মানে সব ওয়েভলেন্থের দিকে অ্যারাউন্ড 0.8 মিনিমাম রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যেটা ডিজাইন করলাম সেটা কেমন। এটাতে আমরা এখানে কিছু এই পেপারটা যেহেতু আপনাদের দেয়া আছে, এখানে সবই আসলে পেরোক্সাইড সিলিকন ট্যান্ডেমের সাথে, আমরা এখানে 4টা পেরোক্সাইড সিলিকন ট্যান্ডেমের সাথে কম্পেয়ার করছি, আর একটা ক্যালসাইট সিলিকনের সাথে ট্যান্ডেমের সাথে কম্পেয়ার করছি, আরেকটা আছে 3,5 আর সিলিকন। তো এইগুলা আসলে ডিটেলটা যেটা কি ধরনের পেরোক্সাইড ছিল বা এটার এক্সাক্ট স্ট্রাকচারটা কি ছিল, এটা আসলে এই জন্য রেফারেন্স দেওয়া আছে। রেফারেন্স গুলো তো এখানে আসলে প্রত্যেকটা নিয়ে বলতে গেলে অনেক ডিটেইলে বলতে হবে। তা আপনি চাইলে যদি ইন্টারেস্টেড হন, ওই প্রত্যেকটা স্ট্রাকচার যদি আপনারা দেখতে চান বা আপনাদের নিজেদের প্রজেক্টের জন্য যদি মোটিভেশন চান, তাহলে এই এই পেপার গুলা রেফারেন্স থেকে দেখতে পারেন। এবং এই পেপারের রেফারেন্স গুলা আপনি ওই পেপারেই পাবেন, আমার যে আরএসসি অ্যাডভান্সের ব্যাপারটা আছে ওখানে এই রেফারেন্স গুলা খুঁজলেই পাবেন। তো এখানে যেটা কি জিনিস সেটা হলো যে এখানে আমাদের দেখেন আমরা কিন্তু সবগুলাকে এখানে ওভারকাম করছি আমাদের ডিজাইনে মোটামুটি। যে তাহলে আমাদের শুধু যে আমরা এখানে দেখেন, এখানে আমরা শুধু যে লিড টক্সিসিটিটাকে রিমুভ করছি তা না, এবং সেই সাথে আবার পারফরমেন্সটাও আমরা
অন্যগুলোর থেকে ওভারকাম করছি, ঠিক আছে, পারফরমেন্সটাকে আউট পারফর্ম করছি। তো একই সাথে আমার দুইটা অ্যাচিভমেন্ট আমরা এখানে গেইন করতে পারছি। সো এটা এটা হচ্ছে আমাদের লেট ফ্রি, ইনঅর্গানিক এবং ভেরি হাই পারফর্মিং, ঠিক আছে। এই যে লেট ফ্রি, ফুল ইনঅর্গানিক এবং হাই পারফর্মিং। আচ্ছা, এখন আমরা আসলে এখানে প্লাজমনিক ন্যানোরড কথাটা যদিও ইউজ করা হয়েছে, কিন্তু এখানে দেখেন আসলে আমাদের উইদাউট প্লাজমনিক ন্যানোরডই এটার পারফরমেন্সটা মোটামুটি, মানে এখানে আমরা এতগুলো অ্যাবজর্বার লেয়ার ইউজ করছি যে অলরেডি এটা অপটিমাল হয়ে গেছে, মানে অ্যাবজর্পশনটা অপটিমাল হয়ে গেছে। এই কারণে এই প্লাজমনিক ন্যানোরডের আনার পরে আর আসলে আহামরি কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। এই দেখছেন আপনারা, এই যে এখানে ন্যানোরড সহ বা ন্যানোরড ছাড়া এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, অ্যাবজর্পশনে কিন্তু আহামরি কোনো ডিফারেন্স নাই, আর রিফ্লেকশনে আহামরি ডিফারেন্স নেই। সো এখানে যেটা হয়েছে আসলে দেখা গেছে যে আমরা যদি প্লাজমনিক ন্যানোরডটা অ্যাড করি তাহলে আমাদের এফিসিয়েন্সি আসে 34.93%, উইদাউট ন্যানোরড আসছিল 34.32%, মানে ইভেন লেস দেন 1%। আর এখানে হয়তো ওই বাকিগুলোতে কিছু ইয়ে আছে, এই এখানে হচ্ছে এই যে ওপেন সার্কিট ভোল্টেজটা একটু বাড়ে উইথ ন্যানোরড, কারেন্ট ডেন্সিটিটাও একটু বাড়ে, আর ফিল ফ্যাক্টরটা সামান্য কমে যায় এই। তো এখানে আহামরি কোনো ডিফারেন্স নেই, তার মানে এটা অলরেডি বোঝা যাচ্ছে যে প্লাজমনিক ন্যানোরড ছাড়াই এই ডিভাইসটা মানে অপটিক্যালি এফিশিয়েন্ট, ঠিক আছে। বাট এটা কিন্তু জেনারেল কনক্লুশন টানা যাবে না, কারণ আমরা দেখছি, এর আগে আমরা দেখছি যে অনেকেই এরকম কথা বলছে যে তারা এই প্লাজমনিক রিফ্লেক্টরটাকে যখন রিমুভ করে দিছে, তখন এটা রিমুভ করার পরে তাদের ইয়াটা কিন্তু কমে গেছে, অলমোস্ট 7% কমে গেছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এটাকে এত সুন্দরভাবে ডিজাইন করছি যে মোটামুটি এই কারণে আসলে আমাদের ন্যানোরোডের কারণে খুব একটা মানে প্লাজমনিক রিফ্লেক্টর রেয়ারটার কারণে আহামরি কিছু চেঞ্জ হয়, বাট আপনাদের ক্ষেত্রে হতেও পারে। আচ্ছা, তাহলে আমাদের আসলে এখানে ট্রেড অফটা কি, মানে এই যে এতগুলা জিনিস দেখালাম, এখান থেকে আমরা আসলে কি লার্নিংটা কি? কি লার্নিংটা হচ্ছে যে দেখেন ফুল স্ট্রাকচারটা কিন্তু হায়ার অপটিক্যাল কমপ্লেক্সিটি, এখানে অনেক অপটিক্যালি কমপ্লেক্স, ঠিক আছে, কারণ অনেকগুলো লেয়ার ইউজ করা হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে আপনার এখানে ন্যানোরোড প্লাস ডাইলেকট্রিক এমিটিং ইউজ করতে পারেন, বাট এটা করলেও করতে পারেন যে করতে হবে তা না, এটা না করে আমরা বেটার পারফরমেন্স পাই, ঠিক আছে। সো এখানে আসলে ন্যানোরোডটা হচ্ছে যে প্লাজমনিক ন্যানোরোড বা প্লাজমনিক লেয়ারটা হচ্ছে প্রিমিয়াম মডিউল। এখানে আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন, ওটা হচ্ছে প্রিমিয়াম মডিউল, আর এটা হচ্ছে যে ন্যানোরোড ছাড়া যেটা, এটা হচ্ছে কস্ট এফেক্টিভ। আলটিমেটলি দুইটাই কাছাকাছি, বাট খুব একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসতেছে না এই। আচ্ছা, তাহলে এখানে আমাদের লিমিটেশনটা কি? আসলে লিমিটেশনের দিক থেকে বলে এটা যদি নিউমেরিক্যালি চিন্তা করেন তাহলে এটা বেশ মানে লুমেরিক্যালের চেয়ে ভালো সোলার সেল সিমুলেশন সফটওয়্যার আমার জানা মতে নাই। এটা হচ্ছে খুবই মানে রিগোরাস। তো বাট এটা একটা লিমিটেশন হচ্ছে আসলে এক্সপেরিমেন্টাল ডিভাইস তো আমরা ফেব্রিকেট করতে পারি না, তো এটা এক্সপেরিমেন্টাল ফেব্রিকেট করলে হয়তো দেখা যেত যে আসলে এটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন। যেমন রিয়েল ওয়ার্ল্ডে মেটেরিয়াল আরো কিছু জিনিস আছে যেগুলো হয়তো এক্সপেরিমেন্টে কনসিডার করা হয় না, যেটা হচ্ছে ইন্টারফেস কোয়ালিটি, ডিফেক্ট ডেন্সিটি, এগুলো আসলে আপনি একই জিনিস যদি বারবার ফেব্রিকেট করেন এক একটাতে এক একটা স্যাম্পলে এক এক রকম ভ্যালু পাবেন, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ভেরি করে। গ্রেন বাউন্ডারি, নন ইউনিফর্মিটি এগুলো থাকে। তারপরে হচ্ছে এই যে অক্সিডেশনের সাথে আবার লং টার্মে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো লং টার্ম স্টেবিলিটির একটা ব্যাপার আছে। সরি, টিন জার্মেনিয়ামের, হ্যাঁ, এগেনস্ট অক্সিডেশন, এর জন্য হয়তো উপরে একটা এনক্যাপসুলেশন লাগতে পারে। আর এগুলো আসলে যেগুলো এখানে স্টাডি লিমিটেশন, এগুলো সবই এক্সপেরিমেন্টাল রিলেটেড, এগুলা সিমুলেশনের সাথে না। তা আপনাদের আসলে এক্সপেরিমেন্টালের জিনিস। আচ্ছা, এখন ফিউচার ডিরেকশন কি হতে পারে, যে এখান থেকে আপনারা ফার্দার কি করতে পারেন? টপ সারফেস যদিও এখানে আমরা অলমোস্ট দেখাচ্ছি যে খুব এফিশিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে, বাট ফার্দার অ্যাবজর্পশন বাড়ানোর জন্য আমরা সারফেস টেক্সচারিং করতে পারতাম টপ সাইডে। এই সারফেস টেক্সচারিং নিয়ে হয়তো আমার নেক্সট লেকচারে আরো ডিটেল আছে, নেক্সট কোন লেকচার আছে এক্স্যাক্টলি মনে নেই, বাট আছে। আচ্ছা, এআরসি কোটিং এর আরো হয়তো মানে মাল্টি লেয়ার ডিজাইন করা যেত, মানে এগুলো আসলে চাইলে করা যায়, বাট আহামরি খুব একটা কিছু হবে না, এই মেটেরিয়ালে হবে না। আবার আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন করতে হবে, এটা আসলে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, আর মেটেরিয়াল স্টেবিলিটি ওয়ার্ক, এগুলো বাকি দুইটা এক্সপেরিমেন্টাল, এই আর কি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য টেক ওয়েটা কি? আপনাদের এই যে এতক্ষণ ধরে এই লেকচার দিলাম, এখান থেকে আপনাদের কি টেক ওয়েটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে কিভাবে একটা অ্যাডভান্স টিকেট, এফডিটিডি, লুমেরিক্যাল চার্জ, লুমেরিক্যাল এফডিটিডি, এগুলো ইউজ করে কিভাবে একটা নেক্সট জেনারেশন সোলার সেল ডিজাইন করা যায়, ঠিক আছে। তাহলে এই এই আজকের লেকচারটা থেকে কিন্তু আপনারা টোটালি একটা ডিজাইন ফিলোসফি সম্পর্কে একটা আইডিয়া পেলেন যে কিভাবে আমরা টেন্ডেম সোলার সেল ডিজাইন করি, এবং সেটা একটা স্টেট অফ দ্য আর্ট সোলার সেল, খুবই রিসেন্ট একটা পেপার দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে।
তারপরে যেটা হচ্ছে যে এখান থেকে আমরা লেড ফ্রি ইনঅর্গানিক পেরোক্সাইড, এখানে কিন্তু আমাদের দেখেন আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করতেছি, এবং সেই সাথে আবার মানে মোটামুটি যে পারফরমেন্সটা পাচ্ছি সেটা কিন্তু কোনো কম্প্রোমাইজ আমাদের করতে হচ্ছে না। ঠিক আছে, এটা গেল একটা। তারপরে আমরা দেখলাম যে কিভাবে সিস্টেমেটিক্যালি লেয়ার বাই লেয়ার অপটিমাইজ করতে হয়, এবং সেই অপটিমাইজেশন গুলো করার পরে ইটারেটিভলি আবার ভ্যালিডেট করতে হয় যে অপটিমাল হওয়ার পরে যে ইনিশিয়াল যে অ্যাজাম্পশনটা করেছিলাম সেই অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা। হুম। এই আরেকটা হচ্ছে যে আমাদের ট্রেড অফ গুলা দেখেন আমাদের এখানে কি, আমাদের পারফরমেন্স মেট্রিক যদি বলি, একটা হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি, শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ, আর হচ্ছে ফিল ফ্যাক্টর। তো আমরা দেখলাম যে আমাদের এখানে যখন থিকনেস গুলা দিয়ে আমরা ভেরিয়েশন করলাম বিভিন্ন লেয়ারের, আসলে সবগুলাকে একসাথে অপটিমাল করা পসিবল না। আমাদের মূল উদ্দেশ্যটা হয়তো এখানে থাকবে যে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সিটাকে আমরা চাবো ম্যাক্সিমাম করতে, এটাকেই ম্যাক্সিমাম করার চেষ্টা করব। সেই সাথে এখন এটার ম্যাক্সিমাম বা এটা যদি এখন যদি দেখেন যে দুইটা লেয়ারের মধ্যে একটা লেয়ারের উপরে পিসির সাথে এটা খুব একটা ডিপেন্ডেন্স নাই। যেমন আমাদের এখানে ছিল ক্রিস্টালাইন সিলিকনটা, আমরা দেখতেছিলাম যে ক্রিস্টালাইন সিলিকন আর পিসির সাথে খুব একটা ভেরিয়েশন করে না, মানে যতই থিকনেস চেঞ্জ করেন পিসি খুব একটা ডিপেন্ড করতেছে না তার উপর। তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা তার অপটিমাল থিকনেসটা চুজ করার জন্য অন্য ক্রাইটেরিয়া গুলা দেখতে পারি, যে অন্য ক্রাইটেরিয়া গুলা ওই থিকনেসের সাথে কিভাবে ভেরি করে। যদি দেখেন যে পিসিটা সেমই থাকতেছে, তাহলে আমরা তখন আমাদের হাতে অপশন আছে যে এগুলা কিভাবে ভেরি করতেছে, সেগুলোর মধ্যে যেগুলা যে থিকনেস অপটিমাল করা যায় সেই থিকনেসটা আমরা চুজ করতে পারি। এই আর কি। এখন এগুলো আপনারা নিজেদের ভিতরে ডিসকাস করতে পারেন, বা এগুলো আপনাদের মানে কোয়েশ্চেন ফর ইউর ফার্দার অ্যানালাইসিস বা স্টাডি। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো আপনারা নিজেরা ডিসকাস করেন বা আনসার করা ট্রাই করেন। ঠিক আছে, এই তো মোটামুটি। তাহলে আমাদের সামারি যদি আমরা বলি, আমরা একটা লেট ফ্রি ইনঅর্গানিক পেরোক্সাইড, ফুল ইনঅর্গানিক পেরোক্সাইড আর সিলিকন হেটারোজাংশন টেন্ডেম সেল আর্কিটেকচার আজকে দেখলাম। এখান থেকে আমরা ম্যাক্সিমাম প্লাজমোনিক এফেক্ট সহ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাচ্ছি 34.93%। আর এটা শক্লিকোজার সিঙ্গেল জাংশন সোলার সেল সিলিকনের যে শক্লিকোজার লিমিট সেটাকে ফুলি ইনঅর্গানিক মেটেরিয়াল দিয়ে আমরা ওভারকাম করতে পারছি। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমরা ইভেন যদি কম্পেয়ার করি যে রিসেন্ট অন্যান্য রিপোর্টেড ভ্যালুর সাথে পেরোক্সাইড সিলিকন টেন্ডেম আমাদেরটা সেগুলোকে ওভারকাম করছে মোটামুটি। এই তো আজকে আমার লেকচার এখানে শেষ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখন জিজ্ঞাসা করেন। স্যার একটা ইয়ে ছিল আর কি। হুম, আচ্ছা, আমাদের বলেন। এখানে এর 11টা থেকে মেশিন লার্নিং ক্লাস আছে আর কি স্যার। তো এই ক্লাসটার সাথে ওইটা অফলাইন ক্লাস আর কি স্যার, এই জন্য ক্লাসটা কি একটু আগায় নেওয়া যায় কিনা স্যার? তাহলে মনে হয় একটু ভালো হতো আর আপনি কি। যতটুকু, আমাদের এরপরে ক্লাসগুলো এত বেশি হবে না, কারণ হচ্ছে আমাদের তো মেইনলি এটা নিউ লেকচার ছিল, পরের কাজগুলো মেইনলি আপনার ডিসকাশন হবে। হ্যাঁ, হুম, কোয়েশ্চেন আনসার। তো কোয়েশ্চেন হুম, আনসারের ক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেন থাকলে 10 মিনিটেও শেষ হয়ে যেতে পারে, হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগতে পারে। আর আমি আর এত ডিটেল লেকচার হয়তো আর দিব না, আজকে এটাই দিলাম লাস্ট। এটা আমি ইয়া করে দিব, এটা আমি আপলোড করে দিব। আর বাকিগুলো তো আমাদের আগে ডিটেল দেয়াই আছে। তো হুম। হুম, আচ্ছা, আমার মনে হয় আমরা রেকর্ডিংটা শেষ করি তাহলে। রেকর্ডিং এখন আর করার দরকার নেই, এটা তো আমি আপলোড করে দিচ্ছি। শেয়ারটা